সালামু আলাইকুম প্রিয় ক্লাস 9 এর শিক্ষার্থীরা। আজকে শুক্রবারে ক্লাস নিচ্ছি। এটা দীর্ঘ সময় পর। ঈদে মিলাদুন্নবীর কারণে আসলে আজকে এই ক্লাসটা এখানে হওয়া। আর আমরা জানি যে সারা দেশে চলছে জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, যেটা শিখর পক্ষ থেকে আয়োজিত হয়ে থাকে। ওটার জন্য আমাদের এই টিচারদেরই কিন্তু সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় যেতে হচ্ছে। তো আমরাই ক্লাস নিচ্ছি, আমরাই বিভিন্ন জেলায় সংবর্ধনায় যাচ্ছি, আবার আমরাই কনটেন্টের কাজ করছি, আরো নানাবিধ কাজ করছি অফিসে। সবকিছু মিলিয়ে অসম্ভব একটা ব্যস্ত স্কেডিউলের মধ্যে আমরা আমাদের দিনগুলো পার করছি। যেমন ধরো এই যে ক্লাস নিচ্ছি তোমাদের আজকে পল্লী সাহিত্য। আজকে তো শুক্রবার, আগামীকালকে তো সরকারি ছুটি। আগামীকালকে অনেক দিন পর যাক আমি একটা শনিবার বাসায় থাকতে পারবো। ঈদে মিলাদুন্নবীর ছুটি। রবিবার ঠিক সকাল রওনা দিয়ে দিব কুষ্টিয়ার উদ্দেশ্যে। কারণ সোমবারে প্রোগ্রাম। তো সোমবার এত সকালে প্রোগ্রাম যদি রবিবারে আমি না পৌঁছাই তাহলে তো আমি পারব না। আমি তোমাদের তাশফিক আল সামি ভাই আর শাহিদিন মানে আমরা ৩ জন। সামি, আমি আর শাহিদিন আমরা ৩ জন যাবো আরকি। এই আরকি। জিসান তুমি কিন্তু ভাইয়া কেমন আছেন এটা অনেকবার লিখছো। আমি কিন্তু তোমাকে ব্লক করতে বাধ্য হব ক্লাস থেকে। এই কাজটা করবা না, হ্যাঁ? এটাকে বলে স্প্যাম করা। আমি তোমাকে একটু চ্যাট থেকে রিমুভ করে দিলাম। সো এটা আমরা করব না। আমরা হচ্ছে যখন একটা জিনিস জিজ্ঞেস করবো আমরা একবার লিখবো। ঠিক আছে? সো এখন একটু বলো আমাকে স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, স্পষ্ট দেখা যাচ্ছে কিনা? এটা একটু বলো। সোয়াদ বলেছে আজকে সোয়াদের জন্মদিন। শুভ জন্মদিন সোয়াদ। গতকাল আমার জন্মদিন ছিল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। আমি বেশ ভালো আছি। হবিগঞ্জ আসবে না কেন? না হবিগঞ্জ কেউ যাচ্ছে না এবার। আসলে চাইলেও তো আমরা যেতে পারি না এতগুলো জেলাতে। সম্ভব না তো। আচ্ছা, সাউন্ড কি ওকে কিনা আমাকে একটু বলো। আমি শুরু করে দিব এখনই। আজকের ক্লাসটা একটু ছোটই হবে। কারণ আজকে শুক্রবার সবাই একটু ভ্যাকেশন মুডে আছে। এই বন্ধের দিনে কারই বা পড়তে মন চায়। এরপরেও পড়তে হচ্ছে। আজকের ক্লাসটা আমরা ঠিকঠাক শেষ করব। এখন বলো আমাকে স্পষ্ট শোনা যাচ্ছে কিনা? স্পষ্ট দেখা যাচ্ছে কিনা? সাউন্ড কম। সাউন্ড কম। আচ্ছা সবাই কি সবার ক্ষেত্রেই কি সাউন্ড কম? রবিন একটু দেখো তো কাইন্ডলি সাউন্ডটা কি ঠিক আছে কিনা? আচ্ছা সো এভরিথিং ইজ পারফেক্ট ফ্রম আওয়ার এন্ড। যদি কারো সাউন্ডে প্রবলেম থেকে থাকে প্লিজ তোমার তুমি মোবাইলে বা কম্পিউটারে যেখানেই করছো না কেন ক্লাসটা সেখান থেকে একটু ভলিউমটা বাড়িয়ে নাও। দ্যাটস ইট আর কিচ্ছু লাগবে না। আর রবিন তুমি আমাকে আরেকটা হেল্প করবা। আমি যেখানে বসি ওখানে একটা লিপ জেল আছে। ওটা একটু বিশ্বম্ভর ভাইকে ওটাও বিশ্বম্ভর ভাই বা ফাহাদকে ওটা একটু কাইন্ডলি নিয়ে আসতে বলো। ঠিক আছে। সো আমরা এখন চ্যাটটা পজ করে দিচ্ছি। আর কথা বাড়াবো না। আমরা সরাসরি চলে যাচ্ছি ক্লাসে। আর তোমাদেরকে বলি যে তোমরা আ ক্লাস সবসময় মনোযোগ দিয়ে করবা। এটা তো নাম্বার 1 কথা। এটা নিয়ে কোনো কথা নাই। দ্বিতীয়ত হচ্ছে যখন তোমরা ক্লাসটা শুরু করো, ক্লাসটা শুরু করার সময় তোমরা অনেকে অনেক জোশ নিয়ে শুরু করো। কিন্তু ২ দিন একটু পরে দেখা যায় অনেকে ঘুম বা ঢুলুনি চলে আসে। একটু চোখে পানি দিবা বা দাঁড়িয়ে যাবা। আর ক্লাসে গুরুত্বপূর্ণ যা বলব নোট ডাউন করবা। আর যদি তোমার মনে কোনো প্রশ্ন জাগে ওটা একটু টুকে রাখবা। আমি সেই প্রশ্নের উত্তর দেব। তার জন্য আমাকে একটু সময় দিতে হবে। ঠিক আছে? সো আর কথা না বাড়াই চলে যাচ্ছি পল্লী সাহিত্যতে। ক্লাস 9 এর পল্লী সাহিত্য। আমি আব্দুল্লাহ আল মেহেদী। তোমরা আমাকে চেনো। ১৩ বছরেরও বেশি সময় ধরে বাংলা পড়ানোর সঙ্গে রয়েছি আজকে। তোমাদেরকে পড়াচ্ছি কি? তোমাদেরকে পড়াচ্ছি আমি পল্লী সাহিত্য। আ এই ছবিটার দিকে আগে একটু তাকাই। এই ছবিটার দিকে তাকালে আমাদের কাছে কি মনে হয় বা আমরা কি দেখতে পাই? একজন বাউল গান গাইছেন। আর ঐদিকে একটা গ্রাম যেটা এঁকে-বেঁকে চলছে এরকম। আবার সেখানে পেছনে দেখা যাচ্ছে একটা পানি সেখানে মনে হচ্ছে একটা নৌকা চলছে এমন গ্রামের ঘরবাড়ি। দেখো আজকে তুমি শিখতে বসে ক্লাস করছো। মানে শিখতে বসে বলতে বোঝাচ্ছি যে অনলাইনে ক্লাস করছো, ইন্টারনেট কানেকশন। অফ কোর্স এটা প্রযুক্তির একটা অনেক বড় আশীর্বাদ। যে আমি ঢাকার গুলশানে শিখো ক্যাম্পাসে দাঁড়িয়ে ক্লাস নিচ্ছি। আর তুমি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সেই ক্লাস বসে করছো। মানে মহাখালী থেকে মহেশখালী সবখানেই আজ শিখর স্টুডেন্ট আছে। কিন্তু বাংলার প্রকৃত চেহারা এমন নয়। আমরা ChatGPT নিয়ে জানি, Google নিয়ে জানি, AI নিয়ে জানি, Facebook, YouTube আরো কত রকম বিষয়াদি নিয়ে জানি। কিন্তু বাংলাদেশের বেশিরভাগ মানুষ আসলে তারা এখনো খেটে খাওয়া মানুষ। আর এটাই হচ্ছে কথা। তো পল্লী সাহিত্য লিখেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আজ থেকে প্রায় ৫০-৬০ বছর আগে। অনেক কিছুই আমরা হয়তোবা মনে হবে যে খুব সেকেলে কথাবার্তা তিনি বলছেন। কিন্তু এটাও বুঝতে হবে যে উনি ওটা কোন সময়ে লিখেছেন। আমি ২০২৫ সালে বসে যদি একটা 60 ইয়ার্স আগে একটা লেখা সেটা আমি পড়ি, এটা কিছু ক্ষেত্রে একটু সেকেলে মনে হতে পারে। এটা স্বাভাবিক। আর অনেক কিছুই রিলেট করা যাবে। আ সমস্যাগুলো নতুন আঙ্গিকে এসেছে, সেটা নিয়েও আমরা কথা বলব। মানুষের জীবনের যে সমস্যা, সেগুলো তুমি যদি মনে করো যে খুব বদলেছে, বিষয়টা কিন্তু এমন নয়। মানুষের যে অনুভূতিগুলো, ধরো ওটা ২০০০-৩০০০ বছর আগে যেমন ছিল, এখনো ঐরকমই আছে কমবেশি। ওটার ফরমেশন গুলো চেঞ্জ হয়েছে। ধরো যোগাযোগ। আগে হচ্ছে মানুষ একজন আরেকজনের কাছে চিঠি লিখত। এরও আগে মানুষ একজন আরেকজনের কাছে ওই সরাসরি যেয়ে যদি তাকে না বলতো, এছাড়া আসলে আর কোন পথ ছিল না বা কাউকে পাঠিয়ে যদি না বলতো, কোন পথ ছিল না। এখন আমরা
স্মার্টফোনে জাস্ট একটা ক্লিক করে সাথে সাথে মানে একটা টাচ করে আমরা একজন আরেকজনকে ভিডিওতে ইনস্ট্যান্ট দেখতে পাচ্ছি। ধরো তুমি আছো আমেরিকাতে, আমি আছি অস্ট্রেলিয়াতে। আমেরিকার অস্ট্রেলিয়ার উদাহরণ দিলাম কারণ দুটো লিটারালি পৃথিবীর দুই প্রান্তে। সেখান থেকে আমরা একে অপরের সাথে কথা বলতে পারছি। বা ধরো আমি যদি বাংলাদেশের কথাও ধরি, আমি আছি চট্টগ্রামে, তুমি আছো পঞ্চগড়ে। এরপরেও আমরা একজন আরেকজনের সাথে কথা বলতে পারছি। তো প্রযুক্তিগত উৎকর্ষতা অবশ্যই আমাদের মাঝে এসেছে। এটা নিয়ে সন্দেহের কোনোই কারণ নাই। কিন্তু এই সবকিছুর পরেও আমরা যেই বেসিক যে আমাদের অনুভূতিগুলো, আবেগ অনুভূতিগুলো ওগুলো কিন্তু একই রকমই আছে। এইজন্যই আমরা অনেক কিছু আজকে রিলেট করতে পারবো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর এই লেখাটার সঙ্গে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ জন্মগ্রহণ করেছিলেন ১০ই জুলাই ১৮৮৫ সালে পশ্চিমবঙ্গের ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার পেয়ারা গ্রামে। একটা করে আসি। তিনি জন্মেছিলেন কবে? ১৮৮৫ সালে। কোথায় জন্মেছিলেন? পশ্চিমবঙ্গ রাজ্যের ২৪ পরগনা জেলায়। ২৪ পরগনা জেলাটা হচ্ছে বাংলাদেশের যশোরের সীমান্তবর্তী জেলা। মানে বাংলাদেশের যে যশোর জেলাটা, যশোরের সাথের জেলাটাই হচ্ছে ২৪ পরগনা। এবং ২৪ পরগনাতে কিন্তু বিখ্যাত কিছু মানুষ আছে ২৪ পরগনার। তার মধ্যে একজন হচ্ছে সৌরভ গাঙ্গুলী। ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীর কথা বলছি। তো পশ্চিমবঙ্গের সেই ২৪ পরগনা জেলার, ওটা হচ্ছে জেলার, ওখানে মহকুমা আছে এখনো ভারতে। বসিরহাট মহকুমা। এখন মহকুমা শব্দটা কি, মানে মহকুমাটা কি? এটা তোমার মনে প্রশ্ন জাগতে পারে। আমাদের যেমন জেলা, উপজেলা, থানা এভাবে বিভক্ত করা হয়ে থাকে না? তো ধরো উপজেলার মতো বলতে পারো একটা ইউনিট হচ্ছে মহকুমা। আমরা যখন কাজী নজরুল ইসলামের জীবনের কথা শুনি তখনও যেমন আমরা পড়ি না যে তিনি আ আ হচ্ছে যে চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন, তখন কিন্তু আমরা এখানে একটা মহকুমার নাম পড়ি। ঠিক আছে? যে তিনি জেলাটা ছিল বর্ধমান জেলা। তো তিনি সেখানে চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। বাট ওখানেও কিন্তু আমরা একটা মহকুমার বর্ণনা দেখি। তো সেরকম বসিরহাট মহকুমা, সেখানকার গ্রামটার নাম হচ্ছে পেয়ারা। পেয়ারা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। অসামান্য প্রতিভাধর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন সুপণ্ডিত ও ভাষাবিদ। আমি যখন দেখি যে ধরো আমার নিজের আপন মামা তিনি একজন মাওলানা, তার সময় তিনি কওমি মাদ্রাসাতেই পড়েছেন। তো তার সময় যেমন ফার্সিও পড়ানো হতো। এখন যদিও মাদ্রাসা কারিকুলামে কওমিতে ফার্সি পড়ায় না। এখন হচ্ছে উর্দু পড়ায়, আরবি পড়ায়, বাংলা, ইংলিশ তো পড়ায়। কিন্তু ইংলিশটার স্ট্যান্ডার্ড খুব খারাপ আমাদের কওমি মাদ্রাসাতে। এজন্য কওমি মাদ্রাসার বেশিরভাগ শিক্ষার্থীর ইংলিশের স্ট্যান্ডার্ডটা খুব বাজে থাকে আরকি। কিন্তু অন্য যেই ভাষাগুলো বাংলা, উর্দু এবং আরবি এটা তারা অনেক ভালো পারে। আমার মামাকে আমি খুব ফ্লুয়েন্টলি মানে ফার্সি পারে তিনি, এটাও আমি দেখেছি। এখন তিনি তো বয়স্ক মানুষ। আমার মামাতো ভাইরাও হাফেজ, তারাও কওমি মাদ্রাসাতে পড়েছে। তো তারা হচ্ছে উর্দু পারে খুব ভালো, আরবি পারে। যখন মানুষ অন্য একটা ভাষা শেখে, তখন সেই ভাষাটা শেখার কারণে তার ব্রেইনের যে বিকাশ এটা আরো অনেক ভালো মতো হয়। ভাষা শেখার মধ্যে কিছু প্যাটার্ন আছে। আজকে তোমাদেরকে কিছু কথা বলি, তোমাদের আজীবন কাজে লাগবে। তুমি জীবনে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, বিসিএস ক্যাডার হও, আর্মি অফিসার হও, ব্যবসায়ী হও, আর যেটাই হও না কেন, যদি তোমার মাঝে ভালো যোগাযোগ দক্ষতা না থাকে, তুমি কিচ্ছু করতে পারবা না জীবনে। কিছুই করতে পারবা না। যোগাযোগ দক্ষতাটা কি? যোগাযোগ দক্ষতা হচ্ছে ভালোমতো বলতে পারা, ভালোমতো লিখে মানুষকে বোঝাতে পারা। এটা হচ্ছে সবচেয়ে বড় যোগ্যতা। দেখো, আজকে আমাদের দেশ থেকে মানুষের, যদি আমি ইউরোপ, আমেরিকাতে আমাদের দেশ থেকে বহু মানুষ গিয়েছে। বাট আ সকল পেশাকে সম্মান জানিয়েই বলতে হয়, তার মেজরিটি হচ্ছে ওয়ার্কার ক্লাস পিপল। হ্যাঁ, অনেক শিক্ষিত মানুষজনও যায়, ভালো কাজও করে। কিন্তু ওয়ার্কার ক্লাসের সংখ্যাটাই বেশি। ভারত থেকেও অনেক ওয়ার্কার যায়। যায় না তা না। কিন্তু আজকে যখন আমরা Google এর সিইও র দিকে তাকাই, দেখি সুন্দর পিচাই। যখন আমরা আজকে সত্য নাদেলার দিকে তাকাই, Microsoft এর সিইও, যখন Adobe এর সিইও, চারিদিকের সিইও ইন্ডিয়ান। এর কারণ কি? এর মূল কারণ হচ্ছে ওদের কমিউনিকেশন স্কিল, অর্থাৎ যোগাযোগ দক্ষতা। তিনি যখন কথা বলছেন, তিনি কথা বলে সেটা বোঝাতে পারছেন, এবং তিনি যখন কোনো কিছু একটা মানে যেটাই করছেন, the way he wants to communicate, ওটা দিয়ে সে বোঝাতে সফল হচ্ছে। আর অন্যান্যরা সফল হচ্ছে না। ভারতীয়দের এই যোগাযোগ দক্ষতার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আমাদের দেশের বিশেষ মানে বড় প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতে। যেখানে দেখা যায় যে যদিও বা ধরো মিড লেভেল ম্যানেজমেন্টে অনেক বাংলাদেশী আছে, কিন্তু টপ লেভেল ম্যানেজমেন্টে ভারতীয় আনা হয়। এখন সেই ভারতীয় কেন আনা হয় টপ লেভেল ম্যানেজমেন্টে? তার অন্যতম কারণ থাকে যে আমাদের দেশের মানুষজন যথেষ্ট ভালো যোগাযোগ করতে পারে না, ভাষাগত দক্ষতা নাই। এই ভাষাগত দক্ষতা আনার জন্য কিছু কমন প্যাটার্ন ছিল বলেই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতো মানুষ প্রায় ২০ টার মতো ভাষা তিনি খুব ফ্লুয়েন্টলি পারতেন। এমন না যে ওই ধরো আমরা যেমন আরবি পারি, এই আরবি পারা না। যেমন আমরা আরবি পড়তে পারি। ছোটবেলায় আমরা শিখেছি কায়দা সিপারা পড়ে আমরা কুরআন শরীফ পড়তে শিখেছি। কিন্তু আমরা তো আরবি পড়ে বুঝি না বা আরবি শুনে বুঝি না বা বলতে পারি না, লিখতে পারি না। তো ওইটাকে আসলে ভাষা পারা বলে না।
কিন্তু উনি যেটা পারতেন, উনি খুব ভালো মতো ভাষা পারতেন। তো যখন মানুষ কোনো একটা ভাষার প্যাটার্নকে বুঝে যায়, তখন সে অন্যান্য ভাষাগুলোকেও খুব সহজেই ধরতে পারে। তো ভাষা শেখার ক্ষেত্রে আ সবচেয়ে ভালো একটা জার্নি হতে পারে আমি মনে করি আরবি শেখা শুরু করা দিয়ে। কারণ কোনো একটা উদ্দেশ্য লাগে। যেমন এখন আমি তোমাকে বললাম ফর এক্সাম্পল Duolingo তে হোক বা YouTube দেখে হোক তুমি স্প্যানিশ শিখবা বা তুমি আইরিশ শিখবা। এখন স্প্যানিশ শিখবা ভালো কথা। তুমি স্প্যানিশ দিয়ে কি করবা? তুমি যদি স্পেইনে না যাও বা স্প্যানিশ স্পিকিং কোনো কান্ট্রি তে না যাও, তাহলে তুমি স্প্যানিশ শিখে কি করবা? এটা তোমার মনে হতে পারে বা ফ্রেঞ্চ শিখে কি করবা? তুমি হয়তোবা ২ দিন পরে এটাকে আর ইউটিলাইজ করতে পারবা না। কিন্তু যখন তুমি আরবি শিখছো, এটার যেহেতু একটা ধর্মীয় গুরুত্ব আছে আমাদের দেশে, সরি আমাদের দেশে বলব না, মানে আমাদের জাতির মাঝে, তাই তুমি আরবিটা শিখতে পারো। আর আরবি শুধু একটা মানে ধর্মীয় কারণেই নয়, ইটস আ বিজনেস ল্যাঙ্গুয়েজ অ্যাজ ওয়েল। মানে ধরো তুমি বাংলা পারলা, এটা দিয়ে আসলে খুব একটা তোমার লাভ হবে না ইন্টারন্যাশনালি। কজ বাংলা আন্তর্জাতিকভাবে ঐরকম খুব একটা গ্রহণযোগ্য কোনো ভাষা না। মানুষ এটা ব্যবহার করে না বাঙালিরা ছাড়া। কিন্তু আরবি ব্যবহার করে এবং তোমরা অনেকেই হয়তোবা হিন্দি পারো। আমি একটু চ্যাটটা ওপেন করি, তোমরা একটু রিজিউম করি। তোমরা একটু বলো তো তোমরা কে হিন্দি পারো? হিন্দি পারো বলতে বোঝাচ্ছে এট লিস্ট শুনে বুঝো আর বলতে পারো। আমি হিন্দি পড়া বা হিন্দি লেখার কথা বলছি না। কে পারো একটু লিখো তো। লিখো তো আমি দেখতে চাই। ওয়াও! ওয়াও! কংগ্রাচুলেশনস, কংগ্রাচুলেশন। তোমাদের অনেকেই খুব ভালো হিন্দি ভাষা পারো। হুইচ ইস ভেরি গুড। যেকোনো ভাষা যদি তুমি জেনে থাকো, তাহলে এটা তোমার জন্য অনেক বেশি লাভজনক। ভাষা নিয়ে এত কথা বলছি কেন? কারণ আজকে যেই মানুষটাকে নিয়ে আমরা পড়াবো, বাংলাদেশে ভাষা নিয়ে এত কাজ এই ভদ্রলোক ছাড়া আর কেউ করেন নাই। উর্দু। উর্দু ইস ভেরি ক্লোজ টু হিন্দি। কিন্তু উর্দু অনেক সুইট ল্যাঙ্গুয়েজ। হিন্দি এত সুন্দর ল্যাঙ্গুয়েজ না। আচ্ছা, ঠিক আছে। আমি চ্যাটটা আবার পজ করে দিচ্ছি। আমরা এই যে উর্দু পারি, অনেকে হিন্দি পারি। ভাষা পারার মানে ভাষা পারার যে আ গুণ, যেমন আমি তোমাদেরকে একটা ছোট্ট এক্সাম্পল দেই। আমার খুব কাছের একজন ক্যাডেট কলেজ সিনিয়র বড় ভাই। উনি পড়াশোনা করেছেন বাংলাদেশেই। পরবর্তীতে তিনি আবার ভারত থেকেও পড়াশোনা করে এসেছেন। তার এমবিএ টা করে এসেছিলেন তিনি ভারত থেকে। তো তিনি বাংলাদেশের কর্পোরেট সেক্টরে বেশ ভালো জব করতেন প্রাইভেট সেক্টরে। তো এভরি ডেনিনসন, আমি জানি না তোমরা এটার নাম শুনেছ কিনা? এটা গার্মেন্টস শিল্পে পৃথিবীর খুব বিখ্যাত একটা অর্গানাইজেশন। ওটার ইন্ডিয়ান একজন এমপ্লয়ি প্রয়োজন ছিল যে বাংলাদেশ থেকে কাজ করবে, মানে ইন্টারনেটে কাজ করবে রিমোটলি যেটাকে বলে। তার অফিস লোকেশন থাকবে বাংলাদেশ। বাসা থেকেই সে কাজ করবে। কিন্তু সে ইন্ডিয়ান এমপ্লয়ি। তার পেমেন্টটা হবে আল্টিমেটলি ডলারে এবং বেশ ভালো সেলারি। উনি কিন্তু ওই জবটা পেয়েছিলেন। জবটা পাবার অন্যতম কারণ ছিল উনার হিন্দি ফ্লুয়েন্সি। উনি বলেছে যে উনি ছোটবেলায় আ শক্তিমান এটা হতো। আমি যখন ছোট ছিলাম তখনও ওটা, যদিও আমার বাসায় ডিশ ছিল না, বাট আমি দেখতে পেতাম যেটা অনেকেই দেখত। তো উনি এতই ভালো হিন্দি পারে যে উনার হিন্দি বলা শুনলে মনে হবে যে কোন ইন্ডিয়ান কথা বলছে। এটা বোঝা সম্ভব না দেখে যে উনি নেটিভ না বা উনি ইন্ডিয়ান না। তো এইজন্যেই আমরা যেই ভাষাটাই পারি না কেন, এটা আমাদের জীবনে অনেক ভালো কিছু বয়ে আনে। আজকে থেকে আমরা ইংরেজি অল্প করে শেখা শুরু করব। কিভাবে? আমরা ইন্টারনেটে সার্চ করে ডেইলি স্টার পড়া স্টার্ট করব। যেটা সবচেয়ে ভালো লাগে ওটাই পড়ব। আমরা একটা প্যারা দরকার হলে ১ ঘন্টা লাগায় পড়ব। তারপরে আমরা পড়ব। যদি একটা কাজ তুমি করতে পারো, এটা তোমার জীবনের উপার্জন থেকে শুরু করে অনেক কিছুতে অনেক বড় পরিবর্তন এনে দিবে। আমাদের যে ইংলিশ ফর টুডে বই, ওটা ফর টুডেই, ওটা দিয়ে ফর টুমরো আর পসিবল না। আর চৌধুরী অ্যান্ড হোসাইনের অ্যাডভান্স লার্নার্স নামক যেই একটা গার্বেজ আমরা পড়ি, এটা আসলে মানে আবর্জনা একটা এই বইটা। তো এই বইটা আমরা পড়ি। এখন এই বইটা আমরা পড়ি, এগুলো থেকেই প্রশ্ন আসে। আমাদের মানে বোর্ডে যে স্ট্যান্ডার্ড, আমাদের বেশিরভাগ টিচারও তো ভালো ইংলিশ পারে না। আমরা যাদের কাছে পড়ি স্কুল কলেজ লেভেলে। সো ওভারঅল কালচারটাই আমাদের এমন। ভালো পারার জন্য কি? ওটা পড়ে বুঝতে হবে, বলতে পারতে হবে। শুরুটা হোক পড়া দিয়ে। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ প্রাচীন ভাষা ও সাহিত্য সম্পর্কে অনেক কঠিন সমস্যার যুক্তিপূর্ণ ব্যাখ্যা এবং বিশ্লেষণ তিনি দিয়েছিলেন। ১৯৬৯ সালে ঢাকায় তিনি মৃত্যুবরণ করেন। ১৯১০ সালে তিনি কলকাতা সিটি কলেজ থেকে সংস্কৃতে বিএ অনার্স পাশ করেন। সংস্কৃত বলতে সংস্কৃত ভাষায়। ১৯১২ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি তুলনামূলক ভাষাতত্ত্বে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। পরে মোহাম্মদ শহীদুল্লাহ আবার প্যারিসের সোরবন ইউনিভার্সিটি থেকে তিনি লিঙ্গুইস্টিক্স মানে ভাষাতত্ত্বে ডিপ্লোমা এবং ডি.লিট লাভের গৌরব অর্জন করেন। ঠিক আছে? ডক্টর অফ লিটারেচার। তিনি সুদীর্ঘ ৩০ বছর বাংলাদেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক এবং অধ্যক্ষ মানে সে প্রিন্সিপাল রূপে নিয়োজিত ছিলেন। শিশু পত্রিকা আঙুর তারই সম্পাদনায় প্রকাশিত হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ 3 স্টার দিয়ে দিলাম। এটা থেকে পরীক্ষায় এমসিকিউ আসে। আঙুর কার সম্পাদিত পত্রিকা? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর। তার উল্লেখযোগ্য বেশ কয়েকটা গ্রন্থ আছে যেগুলোর নাম এখানে দিয়ে দেওয়া রয়েছে। এবার আমরা প্রবন্ধে চলে যাই।
পল্লীগ্রামে শহরের মতো গায়ক, বাদক, নর্তক, নর্তক মানে ডান্সার না থাকলেও তার অভাব নেই। আচ্ছা, চারদিকে কোকিল, দোয়েল, পাপিয়া। পাপিয়া কি? একটু তোমাদের চ্যাটটা ওপেন করি, হ্যাঁ? তোমরা লিখো তো পাপিয়া কি? হোয়াট ইজ পাপিয়া? লিখো, ফার্স্ট লিখো। চ্যাটটা ওপেন করেছি, লিখো পাপিয়া কি? পাপিয়া কি? পিয়া 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 পাপিয়া পুকারে, পিয়া 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 পাপিয়া পুকারে। কে সেই পাপিয়াটা? কে যে পাপিয়া ডাকে? পাপিয়া হচ্ছে একটা পাখির নাম। হ্যাঁ, আলিমুল, আলিমুল তুমি ঠিক বলেছ। হ্যাঁ, পাপিয়া হচ্ছে একটা পাখির নাম। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। না রে, না রে, না, পেঁপে না, পেঁপে তো পাপায়া। ওটা হচ্ছে এটা ইংরেজি। আর পাপিয়া হচ্ছে একটা পাখির নাম। এই পাখির কলগান, কলগান মানে হচ্ছে যে পাখি যে ডাকে, কি সুন্দর নদীর কুলকুল ধ্বনি, নদীর বয়ে চলার যে শব্দ, পাতার মর্মর শব্দ, মানে কি পাতার উপর পাড়া দিলে যে সাউন্ডটা হয়, শহরে তো এই সাউন্ড পাওয়া পসিবল না, কিন্তু গ্রামে তো এটা সম্ভব। শ্যামল শস্যের ভঙ্গিমায় হিলাদুলা, শ্যামল শস্যের মানে এই যে ধরো যখন ধান ক্ষেত হেলা মানে দুলছে, খুব সুন্দর সাউন্ড হয়। প্রচুর পরিমাণে শহরের অভাব এখানে পূর্ণ করে দিচ্ছে। পল্লীর ঘাটে মাঠে, পল্লীর আলো বাতাসে, পল্লীর প্রত্যেক পরতে পরতে, মানে প্রত্যেক পরতে পরতে মানে প্রত্যেক স্তরে স্তরে সাহিত্য ছড়িয়ে আছে। কিন্তু বাতাসের মধ্যে বাস করে যেমন আমরা ভুলে যাই বায়ু সাগরে আমরা ডুবে আছি, তেমনি পাড়াগাঁয়ে থেকে আমাদের মনেই হয় না যে কত বড় সাহিত্য ও সাহিত্যের উপকরণ ছড়িয়ে আছে। অনেক বড় একটা ফিলোসফিক্যাল কথা তিনি এখানে বলে দিলেন। মানে আমরা যেমন একটা বায়ু সমুদ্রে ডুবে আছি, কিন্তু অর্থাৎ বাতাস আছে বলেই আমরা নিঃশ্বাস নিতে পারছি, আমরা বেঁচে আছি। যদি এখানে এয়ার সাপ্লাই বন্ধ হয়ে যায়, তুমি কিছু সাথে সাথে মারা যাবে, তুমি সাথে সাথে মারা যাবে, যে কেউ মারা যাবে সাথে সাথে। তো এখন যেহেতু আমরা একটা বায়ু সাগরের মধ্যে ডুবে আছি, আমরা আসলে এটা টেরই পাই না। তো তেমনি পল্লী গ্রামেও যে এত এত কিছু রয়েছে, এটার জন্য মানুষ আসলে রিয়েলাইজই করে না যে পল্লী সাহিত্য বা পল্লী গ্রামের বিষয়াদি কত চমৎকার, কত চমৎকার। শ্রদ্ধেয় ডক্টর দীনেশচন্দ্র সেন। আচ্ছা, দীনেশচন্দ্র সেনকে তাকে একটু পরিচয় করিয়ে দেওয়া উচিত। তাকে রীতিমতো বলা যায় বাংলা ভাষার গবেষক এবং সাধক। মূলত বাংলা ভাষার চেয়ে বড় কথা হচ্ছে তিনি আমাদের বেশ পুরনো বাংলা ভাষার লেখা মানে সাহিত্যের খুব চমৎকার কিছু জিনিসকে তিনি খুঁজে বের করেছেন। এগুলো নিয়ে তিনি গবেষণা করেছেন এবং আমাদের সামনে অর্থাৎ জনমানুষের সামনে তিনি সেই লেখাগুলোকে ধরো তুলে এনেছেন। যেমন ধরো আমি যদি বলি যে অনেক পুরনো একটা গানের কথাই যদি বলি, ফর এক্সাম্পল ধরো আমি এই গানটা কে শুনেছো আগে? সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। আমি রিজিউম করে দিয়েছি চ্যাটটা। একটু লিখো তো এই গানটা কে শুনেছো? সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। উর্দু আর হিন্দির মধ্যে পার্থক্য কি? এটা আসলে ২ টা তো ২ ভাষা। কি পার্থক্য বলতে আর কি বুঝাবো? আচ্ছা, হ্যাঁ, এটা শুনেছো। সো এটা যেমন একটা গান, যেই পজ করে দিলাম আবার চ্যাটটা, হ্যাঁ। এটা যেমন একটা গান, ধরো আমরা বলতে পারি যেটা অনেক আগের একটা গান, কিন্তু আমরা যখন রিয়ালাইজ করি যে এটা আমাদের অংশ সংস্কৃতির এবং কত সুন্দর একটা গান। তেমনি ময়মনসিংহ গীতিকা তিনি সংগ্রহ করে দেখিয়েছেন ডক্টর দীনেশচন্দ্র সেন। ময়মনসিংহ গীতিকার মধ্যে কিন্তু অনেক গান রয়েছে। যেমন ধরেন যে, নয়া বাড়ি লয়ার বাইদা লাগাইলো বাইঙ্গুন, সেই বাইঙ্গুন তুলতে কইনা জুড়িল কান্দুন গো, জুড়িল কান্দুন। এগুলা ময়মনসিংহ গীতিকার গান। তো সাহিত্যের কি এক অমূল্য খনি পল্লী জননীর বুকের কোণে লুকিয়ে আছে। সেটা কোথায়? ময়মনসিংহ গীতিকার কথা বলছে। সুদূর পশ্চিমের সাহিত্য রসিক রোম্যারোল্যা। সুদূর পশ্চিম মানে বুঝাচ্ছে ইউরোপ আমেরিকার কথা। সেখানকার সাহিত্য রসিক অর্থাৎ তিনি তার দ্য ক্রিস্তফ উনার লেখা, উনি বিখ্যাত লেখক ছিলেন, ফ্রেঞ্চ লেখক, ফ্রান্সের রোম্যারোলা পর্যন্ত ময়মনসিংহের মদিনা বিবির সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন। মদিনা বিবি হচ্ছে ময়মনসিংহ গীতিকার একটা ক্যারেক্টার। মনসুর বয়াতির মতো আরো কত পল্লী কবি শহুরে চক্ষুর অগোচরে পল্লীতে আত্মগোপন করে আছেন। কে তাদের সাহিত্যের মজলিসে এসে জগতের সঙ্গে চেনাশোনা করিয়ে দিবে? আচ্ছা, মনসুর বয়াতির কথা বলা হচ্ছে। যখন মনসুর বয়াতির কথা বলা হচ্ছে যে তার মতো এরকম মানুষ পল্লীতে গিয়ে লুকিয়ে আছে, শহরে এনে তাকে কে পরিচয় করিয়ে দিবে? আচ্ছা, আমি বাউল সম্রাট শাহ আব্দুল করিমের কথা বলি। তোমরা যদি কেউ সুনামগঞ্জে থেকে থাকো, উনি সুনামগঞ্জের দিরাই উপজেলার ওদিকের এই ভাটি অঞ্চলের, তো তোমরা কেউ শুনেছো কিনা বাউল শাহ আব্দুল করিমের গান? একটু নাম শুনেছো কিনা একটু লিখো তো। বাউল সম্রাট শাহ আব্দুল করিম। যে, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। এটা কার গান?
এটা হচ্ছে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের গান। আচ্ছা, উৎকর্ষ মানে হচ্ছে রুদ্র, অনেক উন্নত একটা অবস্থায়। আলিমুল, তুমি এই কথাটা অনেকবার লিখছো, কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, তোমাকে একটু ব্লক করে রাখলাম আপাতত চ্যাট থেকে। হ্যাঁ। আচ্ছা, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, হ্যাঁ, মিলিয়া বাউলা গানের মুর্শিদি গাইতাম। আচ্ছা, হ্যাঁ, আমি চ্যাটটা পজ করে দিলাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম। কার গান এটা? বাউল আব্দুল করিমের গান। তো এখন ধরো এইরকম কত মানুষ আছে যারা পল্লী গ্রামের অন্তরালে লুকিয়ে আছে। তাদেরকে শহুরে জীবনের সঙ্গে এসে কিংবা শহরের মানুষের সঙ্গে কে বা পরিচয় করিয়ে দিবে? আর যদি বাংলাদেশের প্রত্যেক পল্লী থেকে এইসব অজানা অচেনা কবিদের গাথা, গাথা মানে তাদের লেখা, সংগ্রহ করে প্রকাশ করা হতো, তাহলে দেখা যেত বাংলার মুসলমানও সাহিত্য সম্পদে কত ধনী। কিন্তু হয়, এ কাজের জন্য স্বেচ্ছাসেবক দল কই? এটা কে করবে? আমরা পল্লীগ্রামে বুড়ো-বুড়ির মুখে কোনো ঝিল্লি মুখর সন্ধ্যাকালে, ঝিল্লি মুখর ঝিল্লি মানে হচ্ছে ঝিঁঝি পোকা, মুখর মানে হচ্ছে ওটার সাউন্ডে ঝিঁঝি পোকার যে সাউন্ডটা, ওটা হচ্ছে ঝিল্লি মুখর সন্ধ্যাকালে যেসব কথা শুনতে, শুনতে ছেলেবেলায় ঘুমিয়ে পড়েছি, সেগুলো না কত মনোহর। মনোহর মানে খুব সুন্দর ওগুলো। মনটাকে একদম জয় করে নেয়, হরণ করে নেয়। এখানে বোঝাচ্ছে যে ওই যে দাদি-নানিরা যে গল্প করতো আগেকার দিনে, এখন তো আসলে এগুলো খুব একটা দেখা যায় না। কত চমকপ্রদ, কত চমৎকার! আরব্য উপন্যাসের আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ, আলিবাবা ও ৪০ দস্যু প্রভৃতির চেয়ে পল্লীর উপকথাগুলোর মূল্য কম নয়। আচ্ছা, আলিবাবা ও ৪০ দস্যু প্রভৃতির চেয়ে পল্লীর উপকথাগুলোর মূল্য কম নয়। আধুনিক শিক্ষার কর্মনাশা স্রোতে সেগুলো বিস্মৃতির অতল গর্ভে তলিয়ে যাচ্ছে। এইটা কি? আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ, আলিবাবা ও ৪০ দস্যু, এগুলো হচ্ছে মূলত বোঝাচ্ছে যে পল্লীর উপকথাগুলোর মূল্য এগুলোর চেয়ে কম নয়। এগুলো অনেক ফেমাস ওয়ার্লড ওয়াইড, কিন্তু আমাদের আসলে আমাদের দেশের যে পল্লী উপকথা বা রূপকথা এগুলো তত ফেমাস না। তো এটা কোন? এটা হচ্ছে আরব্য রজনীর গল্প। অর্থাৎ এটা হচ্ছে আ আরবের রূপকথা। তো আলিবাবা ও ৪০ দস্যুটা কি? ওরা হচ্ছে ওই যে চিচিং ফাঁক বললে গুহা ফাঁক হয়ে যেত। আর আলাদ্দিনের আশ্চর্য প্রদীপের কথা আমরা জানি, যেটা ঘষা দিলে হচ্ছে দৈত্য বেরিয়ে আসে। সেগুলো আরকি। এনিওয়ে, আমরা যেটা বলছিলাম যে, একটা লাইন আমি দেখাই। এই লাইনটা থেকে সৃজনশীল প্রশ্ন অনেক এসে থাকে। লাইনটা খুব ইম্পোর্টেন্ট একটা লাইন। আধুনিক শিক্ষার কর্মনাশা স্রোতে সেগুলো বিস্মৃতির অতল গর্ভে তলিয়ে যাচ্ছে। এখানে আসলে কি বোঝানো হচ্ছে? এখানে বোঝানো হচ্ছে যে আমাদের পল্লী সাহিত্যের যে বিষয়গুলো রয়েছে, অর্থাৎ আমাদের বাংলা ভাষায় যেই রূপকথা বা উপকথাগুলো রয়েছে, আধুনিক শিক্ষার কর্মনাশা স্রোতে, আধুনিক শিক্ষা ব্যবস্থাটা যেমন, এটার কারণে এগুলো ধীরে, ধীরে হারিয়ে যাচ্ছে। কারণ আমাদের আধুনিক শিক্ষাটা হচ্ছে মোস্টলি পশ্চিমাদের দ্বারা নিয়ন্ত্রিত। যখন ব্রিটিশরা আসে, ওরা যখন কারিকুলামটাকে বানায়, নিঃসন্দেহে তোমাকে যদি আমি ধ্বংস করতে চাই, তোমার ১ম বোঝানো উচিত যে, "ভাই তুই একটা ফকির। তোর কোনো ইতিহাস নাই। তোর পূর্বপুরুষরা ছিল তোর চেয়েও বড় ফকির। তুই আমারে ফলো কর। আমি হচ্ছে সবচেয়ে বড়, মানে কি বলবো? সবচেয়ে বড় নায়ক হইছি আমি। তুই আমারে ফলো কর, তাইলেই হইব।" এখন এই কাজটাই কিন্তু ব্রিটিশরা করেছে। যখন এখানে এসে দেখলো যে, "এভরিথিং ওয়াজ পারফেক্ট ইন আওয়ার লাইফ।" সব চমৎকার আমাদের। তাহলে আমাদেরকে কিভাবে কি করবে? আমাদেরকে বুঝ দেওয়া। তুমি কেন ধুতি পরো, লুঙ্গি পরো, পাঞ্জাবি পরো? এগুলো তো ফকিরদের ড্রেস। বস্তির ড্রেস এগুলো। তুমি শার্ট পরবে, তুমি তুমি ব্লেজার পরবে। আরে তুমি কেন শীতকালে শাল পরো? এগুলো মানুষ পরে। তুমি কি পরবা? তুমি ব্লেজার পরবা, তুমি টাই পরবা, তুমি স্যুট পরবা, স্যুটেড বুটেড থাকবা তুমি। তুমি কেন স্যান্ডেল পরো, খড়ম পরো? তুমি পরবা বুট জুতা। এগুলো আমাদেরকে শিখিয়েছে কারা? শিখিয়েছে ব্রিটিশরা। এখনকার শিক্ষিত জননী সন্তানকে আর রাখালের পিঠা গাছের কথা, রাক্ষসপুরীর ঘুমন্ত রাজকন্যার কথা বা পঙ্খিরাজ ঘোড়ার কথা শোনান না। মানে এই গল্পগুলো আর শোনান না। তাদের কাছে বলেন আরব্য উপন্যাসের গল্প। মানে এই যে বলছিলাম আলিফ লায়লার কথা, কিংবা ল্যাম্বস টেইলস ফ্রম শেক্সপিয়রের গল্পের অনুবাদ। ল্যাম্বস টেইলস ফ্রম শেক্সপিয়রটা কি? শেক্সপিয়রের কথা আমরা জানি, যিনি খুব বিখ্যাত ইংরেজ নাট্যকার। তো শেক্সপিয়রের সেই নাটকগুলোকে গল্পের আকারে খুব সুন্দর করে লিখেছেন চার্লস ল্যাম্ব। আমি তো ক্যাডেট কলেজে পড়াশোনা করেছি। ক্লাস 8 এ আমাদেরকে এই বইটা পড়াতো। ল্যাম্বস টেইলস ফ্রম শেক্সপিয়ার। সো সেই গল্পের অনুবাদগুলো পড়ানো হতো। ফলে কোনো সুদূর অতীতের সাক্ষী স্বরূপ এই রূপকথা নষ্ট হয়ে অতীতের সঙ্গে আমাদের সম্বন্ধ লোপ করে দিচ্ছে। কি বুঝানো এটা দিয়ে? কোনো সুদূর অতীতের সাক্ষী স্বরূপ এই রূপকথা নষ্ট হয়ে অতীতের সঙ্গে, আচ্ছা, এটা বলছে যে যেহেতু রূপকথাগুলো এখন আর আমাদের চর্চায় নেই, তাই অতীতে যে এই রূপকথার সঙ্গে আমাদের অনেক, অনেক ইতিহাস জড়িত, সেগুলো থেকে আমরা দূরে সরে যাচ্ছি এবং আমরা যেন ভুলেই যাচ্ছি। যদি আজ বাংলার সমস্ত রূপকথা সংগৃহীত হতো, তবে কোনো প্রত্নতাত্ত্বিক গবেষণা করে দেখিয়ে দিতে পারতেন যে বাংলার নিভৃত কোণের কোনো কোনো পিতামহী মাতামহীর গল্প ভারতীয় উপমহাদেশের অন্য প্রান্তে কিংবা ভারত উপমহাদেশের বাইরে। আচ্ছা, জিনিসটা কি বোঝাচ্ছে আগে একটু আসি। যদি বাংলার সমস্ত রূপকথাকে এক করা যেত এবং কোনো প্রত্নতাত্ত্বিক গবেষণা করে, প্রত্নতাত্ত্বিক কারা? প্রত্নতাত্ত্বিক হচ্ছে তাদেরকেই বলা হয় যারা পুরোনো দিনের মুদ্রা হোক, একটা নিদর্শন হোক,
কোনো একটা কাহিনী, গল্প, ভাষা, যে সাহিত্য, এটাকে গবেষণা করে তারা অনেক তথ্য বের করে। তো তারা এটা দেখিয়ে দিতে পারত যে বাংলার নিভৃত কোণের কোনো পিতামহী, মাতামহীর গল্প, মানে কোনো এরকম দাদা-দাদির গল্প ভারতীয় উপমহাদেশেরও অন্য কোনো প্রান্তে, যেমন ধরো বললা যে তামিলনাড়ু। হ্যাঁ, তুমি বলতে পারো যে এটা ভারতের অংশ। কালচার তো একদমই ডিফারেন্ট। কোনই মিল নাই। আমি অনেকবার তামিলনাড়ুতে গিয়েছি। আমার মা যখন জীবিত ছিলেন তাকে নিয়ে চিকিৎসার জন্য যেতাম। কোনো মিলই নাই আমাদের সাথে। ভারত কোনো মিলই নাই। হ্যাঁ, আমাদের সাথে কলকাতার মানে ওয়েস্ট বেঙ্গলের মানুষ যাদের একই রকম, ওরকম কোনো পার্থক্য নাই খুব একটা। তামিলনাড়ুতে গেলা কোনো মিলই নাই। কাশ্মীর গেলা কোনো মিলই নাই। এটা পাকিস্তানিদের মতো ওরা অনেকটাই। সো বলছে যে এই ভারতবর্ষের অন্য কোনো জায়গাতে কিংবা ভারত উপমহাদেশের বাইরে সিংহল হচ্ছে শ্রীলঙ্কার ওই দিকটা, সুমাত্রা, জাভা এগুলো হচ্ছে ইন্দোনেশিয়ার সাইডে কিংবা কম্বোডিয়া প্রভৃতি স্থানে এমনই ভাবে প্রচলিত আছে। মানে বোঝানোর চেষ্টা করছেন তিনি যে যদি হচ্ছে দেখা যেত গবেষণা করে প্রত্নতাত্ত্বিকরা হয়তোবা পেত আমাদের এখানে যে রূপকথার গল্প সেটা ভারতবর্ষের অন্য কোথাও কিংবা ভারতবর্ষের বাইরে শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া কিংবা থাইল্যান্ড, ক্যাম্বোডিয়ার সাইডেও হয়তোবা একই রকম ভাবে অন্য কোনো দাদা-দাদি অন্য কোনো নামের চরিত্র দিয়ে সেই গল্পগুলোকেই বলছে। হয়তো এশিয়ার বাইরে ইউরোপ খণ্ডে, মানে ইউরোপের লিথুনিয়া, লিথুনিয়া না, দেশটার প্রকৃত নাম হচ্ছে লিথুয়ানিয়া, কিংবা ওয়েলসের কোনো পল্লী রমণী, ওয়েলস এটাও কোথায়? ওই ইংল্যান্ডের ওখানে। এখনো হুবহু বা কিছু রূপান্তরিত ভাবে সেই উপকথাগুলো তার ছেলে-পেলে বা নাতি-পোতাকে শোনাচ্ছে। মানে নাতি-পুতি। নাতি-পোতা মানে নাতি-পুতি। কে আছে এই উপকথাগুলো সংগ্রহ করে তাদের অবশ্যম্ভাবী ধ্বংসের হাত থেকে রক্ষা করবে? অবশ্যম্ভাবী শব্দের অর্থ কি? চ্যাটটা ওপেন করেছি, লিখো। হ্যাঁ, রিজুম করেছি, ফার্স্ট লিখো। অবশ্যম্ভাবী শব্দের অর্থ কি? অবশ্যম্ভাবী শব্দের অর্থ কি? লিখো, লিখো, লিখো। নিশ্চিত, হ্যাঁ? যেটা আ যেটা ঘটবেই সেটাকে বলা হয় অবশ্যম্ভাবী। ঠিক আছে? এটা যেটা ঘটবেই সেটাকে বলে অবশ্যম্ভাবী। হ্যাঁ, চ্যাটটা আবার আমি পজ করে দিয়েছি। ঠিক আছে। কে আছে এই উপকথাগুলো সংগ্রহ করে তাদের অবশ্যম্ভাবী, মানে ধ্বংস হয়ে যাবে ওরা, এটার হাত থেকে রক্ষা করবে? কে এটা করবে? ইউরোপ, আমেরিকা দেশে বড়, বড় বিদ্বানদের সভা আছে, যাকে বলা হয় ফোকলোর সোসাইটি। ফোকলোর সোসাইটিটা কি চলো দেখি। ফোকলোর সোসাইটি হচ্ছে তাদের কাজ হচ্ছে এইসব সংগ্রহ করা, মানে উপকথাগুলো সংগ্রহ করা এবং অন্য সভ্য দেশের উপকথার সঙ্গে সাদৃশ্য নিয়ে, মানে মিল নিয়ে বিচার করা। এগুলো নৃতত্ত্বের মূল্যবান উপকরণ বলে পণ্ডিত সমাজে গৃহীত হয়। নৃতত্ত্বের মূল্যবান উপকরণ বলে পণ্ডিত সমাজে গৃহীত হয়। শ্রীযুক্ত দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের, শ্রীযুক্ত দক্ষিণারঞ্জন মানে এটা হচ্ছে ওনার নাম, ঠাকুরমার ঝুলি বা ঠাকুরদার থলে যথেষ্ট নয়। ঠাকুরমার ঝুলি বা ঠাকুরদার থলে কি? এগুলো হচ্ছে উনার লেখা গল্প, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের, এটাই বলছে আরকি। তো বাংলাদেশের সমস্ত উপকথা এক জায়গায় জড়ো করলে বিশ্বকোষের মতো কয়েক বালামে তার সংকুলান হতো না। আচ্ছা, আমি এটা একটু বুঝাই। বালাম বলতে আসলে বোঝানো হয় ভলিউম। যেমন একটা বইকে যখন তুমি একটা বই হিসেবে প্রকাশিত করতে পারবা না, তখন ওটাকে কয়েকটা ভলিউমে প্রকাশ করা হয়। মানে কয়েকটা খণ্ড। ভলিউম 1, ভলিউম 2, ভলিউম 3। সো এখানে কি বলছে? এখানে বলছে যে ঠাকুরমার ঝুলি বা ঠাকুরদার থলে যথেষ্ট নয়। বাংলাদেশের সমস্ত উপকথাকে এক জায়গায় জড়ো করলে তখন কি হবে? সেটা বিশ্বকোষের মতো, মানে এনসাইক্লোপিডিয়া বা বিশ্বকোষ বলতে পৃথিবীর এরকম নানা রকম যত তথ্য আছে সেগুলোকে যদি আমি এক করি একটা বইয়ের আকারে, তো তখন ওইটা যেমন অনেক, অনেক, অনেক ভলিউম হয়, তেমনি বাংলাদেশের সকল উপকথাকেও যদি এরকম বই আকারে দেই, সেটাও অনেক, 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 অনেক ভলিউমেও সেটার জায়গা হবে না। এই কথাটাই তিনি বলছেন এখানে। আমরা শেক্সপিয়ারে পড়েছি রাক্ষসদের বাধা বুলি হচ্ছে। রাক্ষসদের বাধা বুলি মানে হচ্ছে শেক্সপিয়ারের নাটকে আমরা পাই রাক্ষসরা এরকম একটা বুলি বলে বা ডায়ালগ দেয়। ফি ফাই ফো ফান, ফি ফাই ফো ফান। ও স্মেল দ্য ব্লাড অফ এ ব্রিটিশ ম্যান। এর সঙ্গে তুলনা করে পল্লীর হাউ মাউ খাও, মানুষের গন্ধ পাও। এ সাদৃশ্য হলো কোথা থেকে? মানে দেখো এটার মধ্যে আসলে কিন্তু একটা মিল আছে। বলছে ফি ফাই ফো ফান, ও স্মেল দ্য ব্লাড অফ এ ব্রিটিশ ম্যান। এটার সাথে কি বলছে? যে পল্লীর হাউ-মাউ খাও, মানুষের গন্ধ পাও। মানে অর্থ কিন্তু একই রকম দাঁড়াচ্ছে। তো এটার মিলটা কোথা থেকে আসলো? তবে কি একদিন ওই সাদা ইংরেজ, ওই কালো বাঙালির পূর্বপুরুষগণ ভাই, ভাই রূপে একই তাঁবুর নিচে বাস করত? সে আজ কতদিনের কথা কে জানে? আমরা কথায়, কথায় প্রবাদ বাক্য জুড়ে দিই। যেমন দাঁত থাকতে দাঁতের মর্যাদা নেই, ধরি মাছ না ছুঁই পানি, আপনি বাঁচলে বাপের নাম। এইরকম আরো কত কি। তারপর ডাকের কথা আছে।
খনার বচন আছে, ডাকের কথা, খনার বচন, এগুলো কি? এগুলো হচ্ছে বিভিন্ন রকম প্রবাদ বাক্যের কথাই বলা হচ্ছে। যেমন ধরুন, কলা রুয়ে না কেটো পাত, তাতেই কাপড় তাতেই ভাত। কলা রুয়ে না কেটো পাত, তাতেই কাপড় তাতেই ভাত। প্রবাদ বাক্যে এবং ডাক ও খনার বচনে কত যুগের ভুয়ো দর্শনের পরিপক্ক ফল সঞ্চিত হয়েছে, কে তা অস্বীকার করতে পারে? আমি এখন একে একে আসি। প্রথমে আসা যাক, প্রবাদ বাক্য আমরা বুঝলাম, ডাক আমরা বুঝলাম। এই ডাক হচ্ছে প্রবাদের মতোই আর কি। খনার বচন, খনা হচ্ছে ছিলেন একজন নারী, এবং খনাকে নিয়ে অনেক কথা প্রচলিত আছে। তার মধ্যে একটা প্রচলিত আছে যে যখন তার এই অসীম জ্ঞান বা তার মধ্যে এরকম ভবিষ্যৎবাণী করার একটা ক্ষমতা দেখতে পাওয়া যায়, তার জিভ কেটে ফেলা হয়েছিল। তো খনার কিছু বচন আছে, যেমন উনো বর্ষায় দুনো শীত, মানে হচ্ছে যেই বছর বৃষ্টি বেশি পড়বে ওই বছর শীত কম হবে। তো এরকম নানা রকম খনার বচন আছে। তো ওই বচনগুলো মানুষের ভুয়ো দর্শনের পরিপক্ক ফল ওতে সঞ্চিত হয়ে আছে। কি বোঝাচ্ছে এটা দিয়ে? ভুয়ো দর্শন মানে হচ্ছে যে অনেক গবেষণা, অনেক দেখে শুনে একটা কিছু করা হয়, সেটাকে বলা হয় ভুয়ো দর্শন, এবং সেটার পরিপক্ক ফল ওখানে সঞ্চিত হয়ে আছে। কে সেটা অস্বীকার করতে পারবে? এটা কেন বলা হচ্ছে? এটা বলা হচ্ছে এই কারণে যে দেখো, আমরা যখন খনার বচনের কথা বলছি বা আমরা অন্য যেই বিষয়ের কথাই বলে থাকি না কেন, মানুষের যত কাজকর্ম আছে সেটা এই একটা জায়গাতে এসে সঞ্চিত হচ্ছে। মানে মানুষের এই জ্ঞানগুলোকে একটা জায়গাতে, বা এই জ্ঞান, ভবিষ্যৎবাণী বা কি হতে পারে, এই প্রেডিকশন, এগুলোকে আমরা খনার বচনে খুঁজে পাচ্ছি। যেমন এখন হয়তোবা আমরা ভূগোল পারি, এটা পারি, সেটা পারি, নানাভাবে আমরা বের করতে পেরেছি যে যেই বছর বৃষ্টি বেশি হয় ওই বছর শীত কম হয়। কিন্তু উনি কিভাবে এটা বললেন এত আগে? "উনো বর্ষায় দুনো শীত।" উনি এটা কিভাবে বললেন? এমন। শুধু তাই নয়, জাতির পুরনো ইতিহাসের অনেক গোপন কথাও এর মধ্যে খুঁজে পাওয়া যায়, মানে উপকথার মধ্যে। আমরা আজও বলি, "পীড়ে বসে পেরোর খবর।" মানে এটার মানে কি? চলো দেখি। এই প্রবাদ বাক্যটি সেই সময়ের কথা মনে করিয়ে দেয় যখন পান্ডুয়া বঙ্গের রাজধানী ছিল। এখন তো আমরা বাংলা, এটা ছিল বঙ্গ, হ্যাঁ? তখন রাজধানী ছিল পান্ডুয়া। পেড়ো, ওটাকে বলা হয় পেড়ো। আর পিড়ে কি? পিড়ে মানে হচ্ছে একটা কোনো কিছুতে বসা। যেমন ধরো, এখন আমি এটাতে বললাম, এটা কি? এটা হচ্ছে ধরো এখানে একটা বসা টুলের মতো। তো গ্রামে তো আর টুল মানুষ ব্যবহার করতো না। মানুষ ব্যবহার করতো পিড়ে। তোমরা কে পিড়ে দেখেছো? আমাকে বলো তো, পিড়ি, পিড়ি বলে না পিড়ি, পিড়ি? হ্যাঁ, আমি একটু চ্যাটটা ওপেন করে দিচ্ছি। তোমরা বলো তো দেখি তো কে, বা আমাদের আঞ্চলিক ভাষায় আমাদের গ্রামে বলে ফিরি। এখন কে এই পিঁড়ি পিঁড়ি দেখেছো বলো তো? হ্যাঁ? চ্যাটটা লিখো, 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 চ্যাটে লিখো। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, পিঁড়ি দেখেছো, দেখেছো। ঠিক আছে। পারফেক্ট, পারফেক্ট, যাক। আমি চ্যাটটা ইয়ে করে দিচ্ছি। আমি চ্যাটটা পজ করে দিচ্ছি আবার। চ্যাটটা পজ করে দিলাম। হ্যাঁ, পিঁড়ি দেখেছো তোমরা। তো পান্ডুয়া বঙ্গের রাজধানী ছিল। কে এই প্রবাদ বাক্য, ডাক, খনার বচনগুলি সংগ্রহ করে তাদের চিরকাল জীবন্ত করে রাখবে? তারপর ধরুন ছড়ার কথা। কথায়, কথায় ছেলেমেয়েগুলো ছড়া কাটতে থাকে। রোদের সময় বৃষ্টি হচ্ছে। অমনি তারা সমস্বরে, সমস্বরে মানে সবাই একসাথে, ঝংকার দিয়ে ওঠে। ঝংকার দিয়ে মানে একসাথে যখন বলে এটা। রোদ হচ্ছে, পানি হচ্ছে, খ্যাঁক-শিয়ালির বিয়ে হচ্ছে। রোদ হচ্ছে, পানি হচ্ছে, খ্যাঁক-শিয়ালির বিয়ে হচ্ছে। এর সঙ্গে, সঙ্গে মনে করুন মায়ের সেই ঘুম পাড়ানি গান। খোকা ঘুমালো, পাড়া জুড়োলো, বর্গি এলো দেশে। সেই খোকা-খুকির ছড়া। এগুলি সরস প্রাণের জীবন্ত উৎস। এই ভুল আসছে, জীবন্ত। এটা খুবই গুরুত্বপূর্ণ সৃজনশীলের জন্য এই লাইনটা। এগুলি সরস প্রাণের জীবন্ত উৎস। এটার মানে কি? সরস প্রাণটা কি? সরস প্রাণটা হচ্ছে, একটা প্রাণ তো অনেক রকম হতে পারে। কিছু মানুষ থাকে না যে মরা, মরা, এই বেটার কাছে গেলে সবসময় সে নেগেটিভ কথা বলে যে, "দোস্ত ভাবতেছি এটা করব।" নাহ। বা কিছু চাচা থাকে না, পাশের বাড়ির আন্টি, আঙ্কেল কিছু থাকে যেগুলো সারা বছর খোঁজ থাকে না, এগুলা খোঁজ পাই আমরা রেজাল্টের সময়। রেজাল্টের সময় এগুলো এসে, "ভাবি কেমন করলো আপনার ছেলে, আপনার মেয়ে? ভাবি, ভাই।" এদের কথা বলছি। তো থাকে না এরকম কিছু নেগেটিভ মানুষ সবসময়? এরকম নেগেটিভ মানুষের দেখা তোমরা পাইছো? রিজুম, আমি চ্যাটটা আবার খুলে দিয়েছি। তোমরা বলো তো, তোমাদের আশেপাশে এরকম আঙ্কেল, আন্টি বা এরকম কাউকে পেয়েছো নাকি কখনো? ভাবি, ওই যে যাই বলো সবকিছু নেগেটিভ। তুমি এটা বললা যে, "আমি ভাবতেছি আমি এটা একটু করবো, একটা ব্যবসা করব বা এটা করব।" ওই জায়গাতে ট্রাই করো। "নাহ, তোকে দিয়ে হবে না। নাহ, তোকে দিয়ে হবে না। নাহ, তোকে দিয়ে হবে না।" এরকম পেয়েছো না কিছু? এরা হচ্ছে মাল। এরা হচ্ছে মাল টাইপ ক্যারেক্টার এরা। এদের কাছ থেকে আমাদের সবসময় দূরে থাকতে হবে জীবনে। ঠিক আছে? কারণ যার মধ্যে কোনো আশা নেই, কাজী নজরুল ইসলামের কথায়, সে হচ্ছে জীবিত থেকেও মৃত। এরকম মানুষের কাছ থেকে আমাদের মানে যথেষ্ট দূরত্ব বজায় রেখে চলতে হবে। তো তাদেরকে আমরা কি বলতে পারি? তাদের প্রাণটা সরস না। তারা হচ্ছে আধা মরা রে ভাই।
কিন্তু এখানে বলা হচ্ছে এই উপকথাগুলো সরস প্রাণের জীবন্ত উৎস। অর্থাৎ এগুলো আমাদের প্রাণকে একদম বাঁচিয়ে তুলতে পারে, প্রাণকে ভরিয়ে দিতে পারে, তেমন কিছুর উৎস। কিন্তু আজ দুঃখে দৈন্যে প্রাণে সুখ নেই। দুঃখে দৈন্যে মানে দুঃখ কষ্টে আমাদের প্রাণে সুখ নেই। ছড়াও ক্রমে মানে আস্তে আস্তে লোকে ভুলে যাচ্ছে। কে এগুলিকে বইয়ের পাতায় অমর করে রাখবে? শুধু ছড়া কেন, খেলাধুলার না কত বাধা গত আছে বা ছিল আমাদের এদেশে। যখন ফুটবল ব্যাট বলের নাম কারো জানা ছিল না, তখন কপাটি বলতে বোঝাচ্ছে কাবাডি, কাবাডি খেলার কথা বলা হচ্ছে। খেলার খুব ধুম ছিল। সেই খেলার সঙ্গে কত না বাধা বুলি ছেলেরা ব্যবহার করত। বাধা বুলি মানে হচ্ছে ওখানে বলতো ধরো কাবাডি, 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 কাবাডি খেলা যদি দেখে থাকো তখন দেখবে কাবাডি, 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 কাবাডি করে বলতে থাকে কিন্তু এরকম। ঠিক আছে? তো এইরকম এইগুলাকেই বলা হচ্ছে বাধা বুলি। মানে এই কথাগুলো বলতো খেলার সময়। তখন তো আসলে ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন এগুলোর বিষয়াদি ছিল না। দেখো বিশ্বায়নটা আসলে কি? বিশ্বায়ন হচ্ছে সারা পৃথিবী আজকে যেন একটা জায়গাতে এসে পরিণত হচ্ছে। মানে এইখানকার কালচার ওখানে আসছে, ওখানকার কালচার এখানে আসছে। তো এভাবেই ধরো বাইরের অনেক খেলাও তো এখানে চলে এসেছে। ফুটবলটা তো আমাদের এখানের খেলা নয়, পশ্চিমা বিশ্বের খেলা। এখানে চলে এসেছে। তারপরে ধরো ক্রিকেট, এটাও আমাদের এখানের খেলা না, অন্য দেশ থেকে এসেছে। এখন আমাদের এখানে ধরো ব্যাডমিন্টনও খেলা হয়, গলফও খেলা হয়। সো এগুলো তো আমাদের দেশ না, অন্য দেশ থেকে এসেছে। যদিও বিশ্বায়ন শব্দটা আসলে সবসময় সত্য নয়। এটা মূলত পৃথিবীতে যারা ক্ষমতায় থাকে তাদের কালচার গুলোকে তুমি অ্যাকোয়ার করো। এখন বিশ্বায়ন বলতে তুমি ফুটবল হয়তোবা নিয়েছো। এখন তুমি ধরলাম যে আফ্রিকার নাইজেরিয়াতে কোনো একটা খেলা আছে, ওইটাকে তো তুমি নিবা না। কারণ নাইজেরিয়া তো পৃথিবীতে প্রভাবশালী কেউ না, বরং খুবই দুর্বল এবং গরিব একটা দেশ। বা বাংলাদেশের কাবাডি খেলা তো বাইরে খেলবে না, কারণ বাংলাদেশও অনেক গরিব এবং পৃথিবীতে খুবই অগুরুত্বপূর্ণ একটা দেশ। সো আমরা এই ধরনের বিষয়গুলোই দেখতে পাই বিশ্বায়নের মাঝে। কিন্তু যখন এগুলো ছিল না, তখন তো মানুষ বাধা বলি দিত। ১ হাত বল্লা, ১২ হাত শিং, উড়ে যায় বল্লা, ধা তিং তিং। এগুলো কোথায় ছিল? কাবাডি খেলার সময় এ ধরনের বুলি খেলোয়াড়রা দিত। বিদেশি খেলার প্রচলনের সঙ্গে সঙ্গে এসব লোপ পাবার উপক্রম হয়েছে। কে এদের বাঁচিয়ে রাখবে? তারপর ধরুন পল্লী গানের কথা। পল্লী সাহিত্য সম্পদের মধ্যে এই গানগুলি অমূল্য রত্ন বিশেষ। সেই জারি গান, সেই ভাটিয়ালি গান, সেই রাখালি গান, মারফতি গান, গানের এক অফুরন্ত ভান্ডার পল্লীর ঘাটে। এগুলো বিভিন্ন ধরনের গানের কথা বলা হচ্ছে। ঠিক আছে? বিভিন্ন ধরনের গানের কথা বলা হচ্ছে। তো এই ধরনের গান কোনটা কি টাইপ গান? যেমন হয় না ধরো এটা রক মিউজিক, ওইটা পপ মিউজিক, এইটা সফট মিউজিক, এটা মেটাল মিউজিক। এটাকে কি বলে ইংরেজিতে? ইংরেজিতে এটাকে বলে, এটারে অনেকে অনেক রকম উচ্চারণ করে বাংলাদেশে জেনার, জনার, ঠিক আছে? এটার শুদ্ধ উচ্চারণ হচ্ছে জনরা, জনরা। আমরা যদিও এখন ইংরেজি ফনেটিক্স ক্লাস করছি না, বাট এটা বলে রাখলাম। এই যে ডিফারেন্ট টাইপস অফ মিউজিকের কথা বলা হচ্ছে, এটা হচ্ছে ডিফারেন্ট জনরার মিউজিক। এটার উচ্চারণ হচ্ছে জনরা। সো ডিফারেন্ট জনরার মিউজিক। তাতে কত প্রেম, কত আনন্দ, কত সৌন্দর্য, কত তত্ত্বজ্ঞান ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। শহুরে গানের প্রভাবে সেগুলো এখন বর্বর চাষার গান বলে ভদ্র সমাজে আর বিকায় না। মানে ওগুলো আর চলে না। কিন্তু মন মাঝে তোর বৈঠানে রে, আমি তো আর বাইতে পারলাম না। আমার মতো মানুষ ওই গান পারে। যেই গান আমার মানে আমার বাপেরও এর আগে। ঠিক আছে? বা আমার দাদার সময়কার গান। তো এই গানটির সঙ্গে আপনার শহুরে গানের কোনো তুলনা হতে পারে? কিন্তু ধারাবাহিক রূপে সেগুলো সংগ্রহের জন্য কোনো চেষ্টা হচ্ছে কি? এ পর্যন্ত যা বললাম সেগুলো হচ্ছে পল্লীর প্রাচীন সম্পদ। সাহিত্যের ভান্ডারে দান করবার মতো পল্লীর নতুন সম্পদের অভাব নেই। আজকাল বাংলা সাহিত্য বলে যে সাহিত্য চলছে তার ১৫ আনা হচ্ছে শহুর ও শহুরে সাহিত্য। আচ্ছা, সাধু ভাষায় বলতে গেলে নাগরিক সাহিত্য। এটা দিয়ে কি বোঝাচ্ছে? ১৫ আনাটা আসলে কি? ১৬ আনা বলতে কি বোঝায়? ১৬ আনা বলতে বুঝায় ধরো ১৬ আনা দিয়ে বুঝায় সম্পূর্ণ। ১৬ আনা দিয়ে বোঝাচ্ছে সম্পূর্ণ। তাহলে ১৫ আনা দিয়ে কি বুঝায়? ১৫ আনা দিয়ে বোঝায় যে মানে প্রায় পুরাটাই, অল্প একটু বাদে। তো প্রায় পুরাটাই হচ্ছে শহুরে সাহিত্য বা আরো ভালো করে বলতে গেলে নাগরিক সাহিত্য। মানে হচ্ছে শহরের জীবন নিয়েই কথা বলে। পল্লীর জীবন নিয়ে কথা বলে না। এটা তুমি এখনকার দিনের সাহিত্যের দিকেও তাকাও। ওই সময় সাহিত্যতেও এটা ঢুকে গিয়েছিল। এখনো ক্লাসিক সাহিত্যগুলোর দিকে তাকালে খুব কমই দেখবে এটা গ্রামীণ জীবন নিয়ে লিখেছে। ওটা শহুরে জীবন নিয়ে লিখেছে। সে সাহিত্যে আছে রাজরার কথা, বাবু বিধির কথা, মোটর গাড়ির কথা, বিজলি বাতির কথা। বিজলি বাতি বলতে তখন আসলে এখন আমরা যেই লাইট দেখছি, ইলেকট্রিক লাইট, যদিও বিজলি বাতিটাকে ঠিক ইলেকট্রিক লাইট বলা যায় না। আমি ধরলাম ধরো তেল দিয়ে যদি লাইট জ্বালাও বা ইলেকট্রিসিটি দিয়ে যে লাইট জ্বলছে, ওই লাইটের কথা বলছি। সিনেমা থিয়েটারের কথা, চায়ের বাটিতে ফুঁ দেবার কথা।
এইসব কথা নিয়ে গল্প, উপন্যাস, কবিতা, নাটক রাশি রাশি লেখা হচ্ছে। পল্লীর গৃহস্থ কৃষকদের, জেলে মাঝি, মুটে মজুরের কোনো কথা তাতে ঠাঁই নাই। তাদের সুখ দুঃখ, তাদের পাপ পুণ্য, তাদের আশা আকাঙ্ক্ষার কথায় কজন মাথা ঘামাচ্ছে? আকাঙ্ক্ষা বানানটা দেখো, হ্যাঁ, এটা একটা কমন মিস্টেক শিক্ষার্থীরা করে থাকে। এটাকে খ দিয়ে লেখে, কিন্তু না, আকাঙ্ক্ষা বানানটা সবসময় ক্ষিয় দিয়ে হয়, ঠিক আছে? এরপরে ক্ষিয়। আমাদের বিশ্ববরেণ্য কবি সম্রাটও মানে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলছে একবার, এবার ফিরাও মোরে। মানে রবীন্দ্রনাথ ঠাকুর এই কথাটা বলেছিলেন যে তিনি নিজেও যেহেতু শহুরে সাহিত্য নিয়েই লিখছেন, এবার ফিরাও মোরে বলে তিনি ভাবছিলেন যে তিনিও এবার হয়তোবা গ্রাম বাংলাকে নিয়েই সাহিত্য রচনা করবে বলে আবার পুরনো পথে নাগরিক সাহিত্য নিয়েই ব্যস্ত ছিলেন। এখন এটাকে আসলে আমি পুরোপুরি ভুল ধরি না। কারণ গ্রামের মানুষ মোস্টলি ছিল অশিক্ষিত। সো সাহিত্য রচনা তুমি যাদেরকে নিয়ে করবা, তারা যদি সাহিত্যটা না পড়তে পারে, তাহলে আসলে সেটা কোনো সেন্স মেক করবে না। যেমন আমার কাছে যদি তুমি গ্রাম সম্পর্কিত একটা সাহিত্য দাও, আমি কি এটা পড়বো? আমি এটা পড়বো না। আমার কাছে এটা ভালো লাগবে না। আমি রিলেট করতে পারবো না। আমি গ্রামে কালে ভদ্রে গিয়েছি। আমার গ্রামের বাড়ি চাঁদপুরে, চাঁদপুরের কচুয়াতে। অনেকবার গিয়েছি আমি। আমি লাস্ট গিয়েছি ধরো ২ মাস ১.৫ মাস আগে। এখন আমি গিয়েছি, দিনে গিয়েছি, গাড়ি নিয়ে দিনে চলে এসেছি। আমি কি বলতে পারবো যে গ্রামের জীবনটা আসলে কেমন, গ্রামে কি হয় না হয়? হয়তো বলতে পারবো, হয়তো আমি তো এক্সপেরিয়েন্স করি নাই। আমি এমন কিছুই পড়তে যাবো যেটা আমার জীবনের সাথে মিলে। আমার জীবনের সাথে মিলে। সো এখানে রবীন্দ্রনাথ ঠাকুর বা অন্যান্য সাহিত্যিকরা কোনো ভুল করেন নাই দিন শেষে। তাদের পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে তারা ঠিকই করেছেন কাজটা। তো যেটা বলছেন যে কবি সম্রাটও মানে রবীন্দ্রনাথ ঠাকুরও এবার ফিরাও মোরে বলে আবার পুরনো পথে ওই নাগরিক সাহিত্য নিয়েই তিনি ব্যস্ত ছিলেন। ধান গাছে তক্তা হয় কিনা এখন শহুরে লোকেরা এটা জানলেও পাড়াগাঁয়ের জীবন তাদের কাছে এক অজানা রাজ্য। মানে বোঝাচ্ছে, হ্যাঁ, আমরা গ্রামের জীবন নিয়ে কিছু, কিছু বিষয় জানি বই পুস্তকের কারণে। কিন্তু আসল জীবনটা গ্রামে কেমন সেটা আমাদের কাছে একটা অজানা রাজ্য। সেটা কারো কাছে একেবারে পচা, জঘন্য, আর কারো কাছে একেবারে চাঁদের জ্যোৎস্না দিয়ে ঘেরা। এটা কিন্তু এখনো সত্য। কারণ এখনো অনেকের কাছে আছে যারা ২ চোখে গ্রাম দেখতে পারে না, গ্রামের মানুষকে পছন্দ করে না। আবার এমন অনেক মানুষ আছে যারা মনে করে শহরের এইরকম এত ব্যস্ত খালি ইঁদুরের মতো দৌড়াতে হচ্ছে সারাক্ষণ। এই ধরনের জীবন বাদ দিয়ে যদি গ্রামে ফিরে যাওয়া যেত তাহলে হয়তো আরো ভালো লাগতো। তারা পল্লীর মর্মকথা কি করে জানবেন? কি করেই বা তার মুখচ্ছবিখানি আঁকবেন? আমাদের আজ দরকার হয়েছে শহুরে সাহিত্যের বালাখানার পাশে গেয় সাহিত্যের জোড়া বাংলা ঘর তুলতে। বালাখানা এটাও হচ্ছে এক ধরনের ঘর, আর জোড়া বাংলো ঘর এটাও হচ্ছে এক ধরনের ঘর। মানে বোঝাচ্ছে শহুরে সাহিত্যের যদি একটা বিল্ডিং থাকে, ধরো এখনকার দিনের তুলনায় ভাবো, তাহলে ওর সাথে আমাদের পল্লী সাহিত্যেরও একটা বিল্ডিং থাকা উচিত। আজ অনেকের আত্মা ইট পাথর ও লোহার কৃত্রিম বাঁধন থেকে মুক্ত হয়ে মাটির ঘরে মাটির মানুষ হয়ে থাকতে চাচ্ছে। আচ্ছা আমি একটু দেখি তো, তোমরা কে, কে মাটির ঘর দেখছো জীবনে? চ্যাটটা রিজুম করে দিয়েছি। একটু কমেন্টে লিখো তো। মাটির ঘর তোমরা কে, কে দেখেছো? আমাকে একটু লিখো তো চ্যাটে। হ্যাঁ? কে, কে দেখেছো? আমি একটু লিখো তো। হ্যাঁ? আচ্ছা মুশফিকা দেখেছে, অনেকেই দেখেছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মাটির ঘর দেখেছো। কই দেখছো মাটির ঘর? কই দেখছো? তোমাদের গ্রামের বাড়িতে না অন্য কোথাও? আমি তো আর বাইতে পারলাম না। গ্রামের বাড়িতে। গ্রামের বাড়িতে। তোমরা কি এই জিনিসটা জানো যে মাটির ঘর এত সুন্দর যে মানে টেম্পারেচার এর দিক থেকে সেখানে শীতকালে অনেক বেশি ঠান্ডা হয় না। আবার গরমকালে অনেক বেশি গরম হয় না। সো মাটির ঘরে থাকা কিন্তু অনেক কমফোর্টেবল। তোমরা কেউ, কেউ হয়তোবা জেনে থাকতে পারো দিনাজপুরের একটা স্কুল আছে মেটি স্কুল। যদিও ওই মেটি দিয়ে মাটি বুঝায় নাই। ওটা একটা এনজিও চালায়। তো ওই মেটি স্কুলটা যেখানে নানা রকম প্রশিক্ষণ দেওয়া হয় যারা একটু প্রতিবন্ধী তাদেরকে। তো সেই মেটি স্কুলটা হচ্ছে পুরোটা মাটি দিয়ে করা। পুরোটা মাটি দিয়ে করা। দৈন্যে মানে হচ্ছে খুবই খারাপ অবস্থা। এরকম আরকি। আচ্ছা, ওকে। চ্যাটটা আমি আবার পজ দিয়ে দিচ্ছি। আমরা এবার চলে যাচ্ছি আবার কোথায়? আমরা আবার চলে যাচ্ছি আমাদের পরের অংশে। তাদের জন্য আমার কিছু গড়া গাঁথার দরকার আছে। আচ্ছা? ইউরোপ, আমেরিকায় আজ এই প্রলেতারিয়েত সাহিত্য ক্রমে আদরের আসন পাচ্ছে। আমাদের দেশেও পাবে। প্রলেতারিয়েত বলতে কি বোঝায়? প্রলেতারিয়েত বলতে বোঝায় মূলত যারা হচ্ছে মানে তোমার শ্রমজীবী মানুষের দুঃখ দুর্দশা নিয়ে যেই সাহিত্য, সেটাকে বলা হয় প্রলেতারিয়েত সাহিত্য। যেমন তোমার ধরো আমি যদি বলি যে ফকির আলমগীর বাংলাদেশের তিনি গণসঙ্গীত গাইতেন। তো তার গানগুলোকে বলা যায় এই প্রলেতারিয়েত কথাটার সঙ্গে খুব সুন্দর করে মিলিয়ে দেওয়া যায়। কারণ তিনি যেই গানগুলো গাইতেন সেই গানগুলো ছিল ধরো শ্রমজীবী মানুষের কথা। যেমন তার বিখ্যাত গান যে তোমার
চল সখিনা দুবাই যাব, দেশে বড় দুঃখ রে। এখন তার যে সখিনা তোর বিয়ার খবর পাইছি বাড়ি গিয়া রে। তুই তো শুধু আমার ছিলি, আর কিছু নাই, না পারছিলি মরতেও কি পারলি না তুই গলায় দড়ি দিয়া। মানে যার সাথে প্রেম ছিল সখিনার, সে হচ্ছে দুবাই যায় প্রবাসী শ্রমিক হিসেবে। সখিনার বাবা হচ্ছে যে মহাজন বা জোরদার থাকে, তার কাছ থেকে বেশ খানিকটা টাকা ঋণ নেয়। পরবর্তীতে সেই ঋণের জের ধরে, আগেকার দিনে যেগুলো খুব কমন হতো, টিপসই নিয়ে দেখা যেত জায়গা জমি নিয়ে নিত। সো জায়গা জমি নিয়ে ওদেরকে জোর করে উঠিয়ে দেয় এবং ওখান থেকে পরে সখিনাকেও বিয়ে করে জোর করে। এগুলো খুব কমন ছিল আর কি আগেকার দিনে গ্রামে গঞ্জে। তো ধরো ওই গানগুলো বলতে পারি, শ্রমজীবী মানুষের কথা বলছে। প্রলেতারিয়েত সাহিত্য ক্রমে আদরের আসন পাচ্ছে, আমাদের দেশেও পাবে। কিন্তু কোথায় সে পল্লীর কবি, ঔপন্যাসিক ও সাহিত্যিক যারা নিখুঁতভাবে এই পল্লীর ছবি শহরের চশমা আঁটা চোখের সামনে ধরতে পারবেন? এই সমস্ত রূপকথা, পল্লীগাথা, ছড়া প্রভৃতি দেশের আলো বাতাসের মতো সকলেরই সাধারণ সম্পত্তি। তাতে হিন্দু মুসলমান কোনো ভেদ নেই। যেরূপ মাতৃস্তন্যে সন্তান মাতৃরই অধিকার, সেরূপ এই পল্লী সাহিত্যে পল্লী জননীর হিন্দু মুসলমান সকল সন্তানেরই সমান অধিকার। এক বিরাট পল্লী সাহিত্য বাংলায় ছিল, তার কঙ্কাল বিশেষ এখনো কিছু আছে। কঙ্কাল বিশেষ কেন বলছে? কারণ এর বেশিরভাগই এখন আর মানুষের জানাও নাই, প্রচলিতও নাই। সময়ের ও রুচির পরিবর্তনে সে অনাদৃত হয়ে ধ্বংসের পথে দাঁড়িয়েছে। অনাদৃত মানে তাকে আর আদর করা হয় না, বা তাকে নিয়ে আর কারো মাথা ব্যথা নাই। নেহাত মানে কোন রকম সেকেলে পাড়া গায়ের লোক ছাড়া সেগুলোর আর কেউ আদর করে না। মানে একদম এই গ্রামের লোকজন ছাড়া কেউ এগুলো নিয়ে কেয়ার করে না। উনি তো তাও যেই সময় লিখেছেন তখন তো ওগুলোর কিছু অস্তিত্ব ছিল। এখন আসলে নো ওয়ান কেয়ার্স আমাদের এই পল্লী সাহিত্যের কথা। কিন্তু একদিন ছিল যখন নায়ের মানে নৌকার দাড়ি মাঝি থেকে, মানে যিনি নৌকার মাঝি, যিনি নৌকা টানছেন, গৃহস্থের বৌঝি পর্যন্ত, বালক থেকে বুড়ো পর্যন্ত, আমির মানে যিনি হচ্ছেন পরিচালনা করে বা লিডার বলতে পারো, থেকে গরিব পর্যন্ত সকলকেই এগুলো আনন্দ উপদেশ বিলাত। যদি পল্লী সাহিত্যের দিকে পল্লী জননীর সন্তানেরা মনোযোগ দেয়, তবেই আমার মনে হয় এরূপ পল্লী সাহিত্য সভার আয়োজন সার্থক হবে। সভা কেন? কারণ এটা আসলে একটা স্পিচ, এতক্ষণ আমরা যা পড়লাম একটা বক্তৃতা, ওটাকেই লিখিত আকারে এখানে দিয়েছে প্রবন্ধ হিসেবে। নচেত এছাড়া এ সকল কেবলই ভুয়া, কেবলই ফক্কিকার, মানে হুদাই না, নয়তো এই আমি বললাম এগুলো ভুয়া, ফক্কিকার। ধরো হয় না যে অনেকে অনেক মোটিভেশন দিচ্ছে, আমি অনেক মোটিভেশন দিলাম তোমাকে, তুমি কোনো স্টেপ নাও না। তুমি এরকম আমার কাছ থেকে মোটিভেশন নিয়ে পরে আবার আরেক টিচারের কাছ থেকে মোটিভেশন নাও, এরপর আবার 5টা ইউটিউব ভিডিও দেখো, 10টা ফেসবুক পোস্ট পড়ো, তারপরে এরকম 10টা ধরো টিকটক দেখো, 5টা ইউটিউবে রিলস দেখো মোটিভেশনের। এগুলো দেখা পর্যন্তই, তুমি আলটিমেটলি কোনো স্টেপ তোমার জীবনে নাও না, তাহলে সবই ভুয়া, সবই ফক্কিকার। তো আমি মোটামুটি মিনিং গুলো পড়িয়েছি। আমি তোমাদের ক্লাসটা এখন শেষ করে দিব। শেষ করে দেওয়ার আগে আমি একটু জাস্ট পাঠ পরিচিতিতে যাব। তার আগে যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে, আচ্ছা আচ্ছা, প্রশ্নটা আমি নিব একটু পরে। 1938 খ্রিস্টাব্দে কিশোরগঞ্জ জেলায় পূর্ব ময়মনসিংহ সাহিত্য সম্মেলনের একাদশ অধিবেশনে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সভাপতিত্ব করেন। এ সম্মেলনের সভাপতি হিসেবে তিনি যে ভাষণটা দেন, ওটাই আমরা এখানে পড়লাম পল্লী সাহিত্য প্রবন্ধ হিসেবে। তো এখানে বেশ কয়েকটা দিক তো তিনি তুলে ধরেছেন, আমরা দেখতে পেলাম। লেখক এই প্রসঙ্গে যে একদিন এক বিরাট পল্লী সাহিত্য বাংলাদেশে ছিল, আজ উপযুক্ত গবেষক এবং আগ্রহী সাহিত্যিকদের উদ্যোগ ও চেষ্টায় সেই সম্পদগুলো সংগ্রহ করা বেশ প্রয়োজন। বাংলাদেশের লোক সংস্কৃতির সংরক্ষণ এবং প্রসারের জন্য পল্লী সাহিত্যের বিচিত্র সম্পদ বিশেষ যত্নের সঙ্গে আহরণ করা খুবই প্রয়োজন। প্রবন্ধটি আবহমানকালের বাঙালি, বাংলাদেশ, লোকসাহিত্য ও সংস্কৃতির প্রতি সকলকে সচেতন হতে উৎসাহিত করে। অনুশীলনী, অনুশীলনীর মধ্যে এটা হচ্ছে তোমাদের এইচডব্লিউ থাকবে। 19 মিনিট সময় নিয়ে এটা তোমরা লিখবা, লিখে তোমরা পোস্ট করবা। তোমরা যদি গ্রুপে অ্যাড হয়ে না থাকো 16780 তে কল দিও, গ্রুপে অ্যাড করাই দিবে, বা তোমার ক্লাসের নাম আর কোয়ার্টারের নাম লিখে ফেসবুকে সার্চ করলেও গ্রুপটা চলে আসবে। দ্যাটস ইট ফ্রম আওয়ার টুডেজ ক্লাস। তোমাদেরকে বলছি, যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে তোমরা এখন প্রশ্ন করো, এরপরে আমরা ক্লাসটা শেষ করে দিব। আজকের ক্লাসটা ভালো লাগলে শিখবো জিতবো গ্রুপে পোস্ট করে দিও। আর তোমাদের মনে যদি পরবর্তীতেও কোনো প্রশ্ন জাগে, তোমাদের গ্রুপে প্রশ্ন করলে ইনশাআল্লাহ রবিবারে তোমরা উত্তর পাবা, তোমরা ওটার উত্তর পেয়ে যাবে আর কি। নৃতত্ত্বের মূল্যবান উপকরণ বলতে রুদ্র বোঝায় যে আমাদের একটা জায়গার বা যে কোনো একটা স্থানের, তুমি যদি সেখানকার সম্পদ, এটা বলতে আসলে কি বোঝায়? সম্পদ বলতে কি শুধুই ওই জায়গাটার এই বিল্ডিং গুলা আর বিভিন্ন রকমের সোনা দানা এগুলো বোঝায়? না, তার মধ্যে ওখানকার মিউজিক কেমন, ওখানকার লিটারেচার কেমন, এগুলোও কিন্তু আসে। ঠিক আছে? যেমন ধরো যখন গ্রিসের কথা আসে, যে প্রাচীন গ্রিস সেটা কিসের জন্য বিখ্যাত ছিল, গ্রিসের কথা আসলে ওখানে আসে কার কথা? অ্যারিস্টটল, সক্রেটিস, প্লেটো, এদের কথা। তার মানে সেই ফিলোসফার বা তাদের লেখা সেই বইগুলো
তাদের পড়ানো সেই থিওরিগুলো, সেগুলো এখনো মানুষের মনে জেগে আছে। তেমনি এই পল্লী সাহিত্যগুলো নৃতত্ত্বের খুব ইম্পর্টেন্ট উপকরণ। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, খনা হচ্ছে একজন ব্যক্তির নাম। ঠিক আছে? ২১ মিনিট লেখা যাবে? না। নাফিসা ২১ মিনিট যদি লেখো তাহলে তুমি টাইমের মধ্যে শেষ করতে পারবা না। ১৯ মিনিট মানে ১৯ মিনিট। ১৯ মিনিটে কিভাবে শেষ করবা এটা তুমি ডিটারমাইন করবা। যদি মনে হয় তাতে কম ছোট, ছোট করে লিখবা, ছোট, ছোট করে লিখবা। ১৯ মিনিট মানে ১৯ মিনিট। এটাকে কোনোভাবেই চেঞ্জ করা যাবে না। নিভৃতে মানে কি? নিভৃতে মানে হচ্ছে নীরবে। হ্যাঁ। কোয়ান্টাম মেথড বুক কি? আমি বুঝি নাই। কোয়ান্টাম মেথড বুক কি মানে? ভাই আজকে পোল দিবেন না? আজকে পোল দিব না। হুম। স্যার হোমওয়ার্কের স্লাইডটা কেন স্লাইড প্রয়োজন? এখনো যদি আমরা অ্যাপের এইসব ফিচার্স না জেনে থাকি ভাই তাহলে কেমনে হবে? শিখো তো আসলে কোনো র‍্যান্ডম Facebook গ্রুপ আর ওই YouTube এর ক্লাসের মতো না। বাংলাদেশে এত পরিপূর্ণ কোনো এডটেক নাই, এত সুন্দর কোনো অ্যাপ নাই বা ওয়েবসাইট নাই কারো। তুমি ক্লাসের পরে তো এই যা পড়াইলাম এই পুরা জিনিসটা তুমি পেয়ে যাবা। আবার এখানে ইয়ে কি তোমার স্ক্রিনশট কেন নিবা? পিডি হচ্ছে যেটাতে বসে। হুম। Facebook এ হ্যাঁ, শাওন Facebook এ পোস্ট দিবে বলতে ছবি তুলে পোস্ট দিবে। এখানে আমি উত্তর দিয়ে দিয়েছি। উত্তরটা তোমরা পরে দেখবা। তুমি যদি মানে এইচডব্লিউ সাবমিট করার আগে উত্তর দেখে ফেলো তাহলে তো এটা নকল হয়ে গেল। ঝি মানে হচ্ছে মূলত বোঝায় মেয়ে, আবার ঝি মানে হচ্ছে কাজের মেয়েও বোঝায়। যে বাসায় কাজ করে। হুম। আচ্ছা পল্লী সাহিত্যের মূল ভাবটা বলেন। ওই যে এটাই তো বললাম। পল্লী সাহিত্যের মূল ভাব হচ্ছে যে আমাদের পল্লী সাহিত্যগুলো হারিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে। যদি আমরা এগুলোকে সংগ্রহ করি, তবে আমরা আমাদের অনেক মূল্যবান কোনো কিছু একটাকে সংগ্রহ করে রাখবো আরকি। আজকের ক্লাসটা কি ৮:৩০ না ৮:৩০ পর্যন্ত? ৮:৩০ পর্যন্তই হওয়ার কথা। ক্লাস 9 এটা। ৮:৩০ পর্যন্ত না? আচ্ছা ঠিক আছে। দেখি হ্যাঁ। আবু হুরায়রা ২০ মিনিটে শেষ করতে পারো, কিন্তু তাতে তোমার জন্য টানাটানি হয়ে যাবে। পক্কিকার মানে যে ভুয়া, ফাঁকিবাজ। শিখর সিইও কে? প্রমাণ। শাহির ভাই, শাহির চৌধুরী। আচ্ছা মুখচ্ছবি মানে মুখের ছবি, হ্যাঁ। খনার বচন কে না, খনা হচ্ছে একজন ব্যক্তি ছিলেন। উনি যেই কথাগুলোকে বলে গেছেন তৃষা, ওগুলাকেই বলা হয় খনার বচন। এই তো। আমার মনে হচ্ছে আর কোনো বাধাগত কি? বাধাগত হচ্ছে বলছে যে ওই খেলাগুলো খেলার সময় অনেক কিছু মুখে উচ্চারণ করতে থাকতো। এরকম যেমন এই যে আমি বলেছি কাবাডি, 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 কাবাডি। ধরো এখানে একটা কি বললাম যে, "এক হাত বললা ১২ হাত শিং, উড়ে যায় বললা ধা তিং তিং।" এরকম এগুলোকে বলা যায় বাধাগত। আমির কি এখানে আছে আগে একদম দেখবে যে মূলত এটা নেতাকে বুঝে মানে এখানে বুঝাচ্ছে মূলত কে ধনী আর কে গরিব। এই ধনী বুঝাতে বা ক্ষমতাধর বোঝাতে আমির শব্দটা এখানে ব্যবহার করেছে আরকি। তাবিব নূর তুমি যেটা জিজ্ঞেস করেছো, এটা হচ্ছে অনেকটা এমন যে ধরো তুমি এইখানে বসে এরকম কত বড়, বড় খবর নিচ্ছ। মানে ধরো আরে ওই পীরাই বসে এপারের খবর। মানে ধরো ওই কেমনে বুঝাই? মানে ধরো এই যে আরে এ এত ছোট, ও অত বড়, বড় খবর নিতেছে। এরকম বলতে পারো আরকি। মাইমুনা ইসলাম শ্রীযুক্ত উনার নাম আরকি দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। আর শ্রী শব্দের অর্থ যদি চাও তুমি আক্ষরিকভাবে শ্রী মানে হচ্ছে সুন্দর। আবার সম্মানার্থেও এটা ব্যবহার করা হয় আরকি। হ্যাঁ। আমরা কিভাবে সাহিত্য সংগ্রহ করতে পারি? তুমি পার্সোনালি সাহিত্য কেমনে সংগ্রহ করবা? তুমি বই কিনা সংগ্রহ করবা। আর কি? আর তো কিছু নাই। বালাম মানে তো আমি বুঝিয়েছি। ভলিউম মানে বইয়ের খন্ড, খন্ড। হ্যাঁ। প্রলেতারিত মানে সাহিত্য আচ্ছা ঠিক আছে। আমি একটু শব্দার্থের অংশটাতে যাই, হ্যাঁ? কারণ অনেকেরই অনেকগুলা নিয়ে বারবার ডাউট আছে। শব্দার্থের অংশটাতে আমি এখন একটু যাই তোমাদের জন্য। হ্যাঁ, শব্দার্থ টিকাতে একটু যাই। আমি একটু ১ম থেকে আসি আবার। কলগান মানে কি? শ্রুতিমধুর ধ্বনি। পরতে, পরতে মানে স্তরে, স্তরে। প্রত্নতাত্ত্বিক মানে যে প্রাচীন বিভিন্ন মুদ্রা আর লিপি মানে হচ্ছে ধরো বিভিন্ন লেখা আরকি। বা ভগ্নাবশেষ থেকে পুরোনো দিনের তথ্য নির্ণয় করেন। নৃতত্ত্ব বা অ্যানথ্রোপোলজি মানে কি? যে মানুষের উৎপত্তি ও বিকাশ সংক্রান্ত যে বিজ্ঞান। প্রবাদ বাক্য দীর্ঘদিন ধরে মানুষের মুখে প্রচলিত বিশ্বাসযোগ্য কথা বা জনশ্রুতি। যেমন ধরো নাচতে না জানলে উঠান বাঁকা। বালাম মানে বইয়ের খণ্ড বা ভলিউম বললাম। ভূয় দর্শন মানে অনেক দেখা শোনার মাধ্যমে যে অর্জিত অভিজ্ঞতা সেটাকে বলে। বালাখানা মানে হচ্ছে আক্ষরিক অর্থে যদি যাও প্রাসাদ। যদিও আমি জিনিসটা বুঝিয়েছিলাম এভাবে যে যদি এখানে একটা বিল্ডিং থাকে আমাদের শহুরে সাহিত্যর তাহলে এখানেও একটা বিল্ডিং থাকা উচিত আমাদের পল্লী সাহিত্যর।
তো ওটাই তিনি বলেছেন যে যদি বালাখানা থাকে এখানে শহুরে সাহিত্যর বা নাগরিক সাহিত্যর, তার পাশে যদি পল্লী সাহিত্যর একটা জোড়া বাংলো থাকে, মানে জোড়া বাংলো ঘর মানে থাকে, ওরা যদি একটা বিল্ডিং থাকে আর কি। প্রলেতারিয়েত সাহিত্য, যেটা শ্রমজীবী মানুষের সাহিত্য বলেছি। ফক্কিকার মানে ফাঁকিবাজি বা ভুয়াগিরি, এগুলো আর কি। আর ল্যাম্বস টেলস ফ্রম শেক্সপিয়ার মানে বলেছি, এটা হচ্ছে চার্লস ল্যাম্বের লেখা সহজ ভাষায় শেক্সপিয়ারের নাটকগুলোকে তিনি গল্পের মতো করে লিখেছেন ওই বইয়ে। ডক্টর দীনেশ চন্দ্র সেনকে পড়ানোর সময় প্রথমেই বলেছি, রোমেরোলা হচ্ছে ফরাসি দেশের একজন বিখ্যাত সাহিত্যিক ছিলেন, তিনি একজন দার্শনিকও ছিলেন, এবং তার অনেক বিখ্যাত একটা বই আছে জা ক্রিস্তফ, এটা ওনার লেখা, এবং উনি কিন্তু নোবেল পুরস্কারও পেয়েছেন, বুঝতেই পারছো। মদিনা বিবি হচ্ছে দেওয়ানা মদিনা, যেটা ময়মনসিংহ গীতিকার একটা লেখা, ওটার নায়িকার নাম। মনসুর বয়াতি হচ্ছে ওই লোকগাথার যে প্রখ্যাত কবি, মানে দেওয়ানা মদিনা যিনি লিখেছেন। আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ, এটা আমি অলরেডি বুঝিয়েছি। আলীবাবা ও 40 দস্যু, তারপরেও বুঝাই। আরব্য উপন্যাসের একটা বিখ্যাত গল্প এটা। গরিব কাঠুরে আলীবাবা, সে ভাগ্যক্রমে পাহাড়ের গুহায় দস্যু দলের গুপ্ত ধন ভাণ্ডারের সন্ধান পায়। সেখান থেকে ধনরত্ন এনে সে বাড়িতে রাখে। দস্যু দল আলীবাবার উপর প্রতিশোধ নেওয়ার জন্য তার বাড়িতে অতিথি হিসেবে আসে। আলীবাবা পরবর্তীতে বুদ্ধিমত্তার মধ্য দিয়ে ওই দস্যু দলকে কাবু করে বা হারায়। ফোকলোর সোসাইটি কি? এটা হচ্ছে যে সমিতি বিভিন্ন গান, উৎসব, অনুষ্ঠান, খেলাধুলার উপাদান সংগ্রহ করে প্রচারের জন্য নানা রকম কাজ করে থাকে। এই সমিতি লোকসাহিত্য সংরক্ষণ ও গবেষণার কাজে নিয়োজিত। এটাই। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারকে, উনি হচ্ছে প্রখ্যাত শিশু সাহিত্যিক। আর উনার লেখা বিখ্যাত কি আছে? উনার বিখ্যাত লেখা আছে হচ্ছে যে, আচ্ছা, উনি বাংলার নানা অঞ্চল ঘুরে বহু পরিশ্রম করে রূপকথা সংগ্রহ করেন। তার রচিত ঠাকুরমার ঝুলি, এটা শিশুদের খুব প্রিয় বই। আমি জানি না তোমাদের এখন আর এগুলো দেখার চর্চা আছে কিনা। আমি ছোটবেলায় অনেক ঠাকুরমার ঝুলি দেখেছি, ঠাকুরমার ঝুলির কার্টুন। খনাকে আসো, প্রাচীন ভারতের প্রখ্যাত একজন নারী জ্যোতিষী। বাংলাদেশের জলবায়ু নির্ভর কৃষিতত্ত্ব বিষয়ে উপদেশমূলক খনার ছড়াগুলো বেশ একটা সময় ফেমাস ছিল আর কি, অষ্টম থেকে দ্বাদশ শতাব্দী। তাহলে বুঝতেছো এটা কোন সময়, ধরো 750, 1100 সাল, 1150, ওই সময় খুব ফেমাস ছিল। পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার অন্তর্গত বারাসাত মহকুমার দেউলি গ্রামে তার, মানে তিনি থাকতেন বলে একটা জনশ্রুতি আছে, মানে মানুষের মুখে মুখে কথাটা প্রচলিত আছে। এগুলো এত আগের, তখনকার তো ছবি টবি তুলে রাখে না কেউ খনা, তেমন আর কি। এই হচ্ছে গিয়ে আমাদের আজকের পুরো ক্লাসটা। সো আমার মনে হয় ইটস টাইম টু ফিনিশ দ্য ক্লাস। আমি এখন ক্লাসটা শেষ করে দিচ্ছি। এরপরেও তোমার মনে যদি কোনো প্রশ্ন থাকে তোমরা জিজ্ঞেস করতে পারো। থিসিস মানে কি তাসনিম জিজ্ঞেস করেছে। থিসিস হচ্ছে মূলত একটা গবেষণাপত্র বলতে পারো, যেটার উপরে গবেষণা করা হয়। প্রশ্নের উত্তর কই পাবো? প্রশ্নের উত্তর পাবা হচ্ছে ফাতিমা, তোমাদের একটা গ্রুপ আছে, তুমি তোমাদের ক্লাস 9 কোয়ার্টার নাম্বার লিখে ফেসবুকে সার্চ করলেই পেয়ে যাবা। কিভাবে শুদ্ধ ভাষা বলবো, ইমতিয়াজ জিজ্ঞাসা করেছে। যারা শুদ্ধ ভাষায় কথা বলে তাদের কথা শুনতে হবে, তাহলেই বোঝা যাবে কিভাবে শুদ্ধ ভাষা। হুম, ওকে, ঠিক আছে। সো আমরা ক্লাসটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।